আসসালামু রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আরেকবার স্বাগতম জয়কলি পরিবারের পক্ষ থেকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের বায়োলজি সেকেন্ড পার্টের উপরে আমাদের জিএসটির যে সমস্ত কোশ্চেনগুলো হতে পারে সেগুলোর আলোচনা করবো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বলতে গেলে আমি আজকে 150টা কোশ্চেন আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই 150টা কোশ্চেনের মধ্যে আমি এতটুকু বলতে পারবো যে এই টাইপের কোশ্চেনগুলো আমাদের বায়োলজি সেকেন্ড পার্টের মধ্যে এই টাইপের কোশ্চেনগুলো আমাদের জিএসটিতে কোশ্চেন ভাইয়া আসবে। জাস্ট এতটুকু কথা বলবো। কয়েকদিন আগে কিন্তু আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অলরেডি আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে। বাংলাদেশে বেশ কয়েকটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বলতে গেলে পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে। তো আমাদের শেষ মুহূর্তে আমাদের শুধুমাত্র আমাদের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা আমাদের আছে। তো এই ভর্তি পরীক্ষায় জাস্ট এতটুকু বলবো ভাইয়া, আপনারা হতাশ হবেন না। মহান আল্লাহ পাকের উপর ভরসা রাখেন, পরিশ্রম করতে থাকেন। অবশ্যই মহান আল্লাহ পাক কিন্তু আপনাদের একটা ভালো একটা জিনিস, একটা কথা সবসময় মাথায় রাখবেন, মহান আল্লাহ পাক হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। তো আপনাদের জন্য ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ভালো কিছুই অপেক্ষা করতেছে। তো জাস্ট এতটুকু বলবো, আজকের এই ক্লাসটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ ভাই। এবং বায়োলজি কিন্তু আমাদের জিএসটিতে অনেক গুরুত্বপূর্ণ একটা রোল আমাদের প্লে করে। এবং একটা জিনিস সবসময় মাথা রাখবেন, বা আপনারা পরীক্ষাতে এসে যেটা জানতে পারছেন, তো জিএসটিতে কিন্তু আমাদের যারা বায়োলজিতে ভালো একটা স্কোর করতে পারে তারাই কিন্তু আমাদের জিএসটি বায়োলজিতে বা জিএসটিতে ভালো একটা স্কোর করতে পারে। তো শেষ মুহূর্তে আজকের এই ক্লাসটা আমি শুরু করবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই, সবাই আসা মাত্রই। তো যে যার অবস্থান থেকে আজকের এই ক্লাসটা আমরা একটু সবাই যার যার টাইমলাইন আমরা শেয়ার করে দেই, কারণ আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। 150টা আমাদের জুওলজি, দ্যাট মিনস বায়োলজি সেকেন্ড পার্টের উপর কোশ্চেন নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। সবাই আমার সাথে কমেন্ট করবেন, একটু রিকল করবেন, কারণ রিকল করলে কিন্তু পড়াগুলো হয়ে যায়। আমি জাস্ট এতটুকু বলবো, আপনারা কিন্তু আমার ক্লাস থেকে দেখেছেন, বিগত ক্লাসগুলো থেকে কিন্তু আমাদের ওই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের কমন পড়ছে, যেটা আমাদের কৃষিতে আসছে। তো যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি নাই, অতি দ্রুত যার যার অবস্থান থেকে আমরা একটু টাইমলাইনে আমরা ক্লাসটা শেয়ার করি। এবং একটু সবাই কমেন্ট করবেন যে আপনারা পাপ্পু ভাইয়ার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট। অলরেডি আমার সাথে জয়েন করেছে সুমাইয়া ইসলাম, আজমির ইসলাম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? সম্পা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, আদাব, ঠিক আছে। বিবি রাবে, ওকে ভাইয়া। যার যার অবস্থান থেকে আমরা একটু সবাই টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি এবং আমার সাথে কিন্তু একটু আমার সাথে কথা বলবেন। যারা এখনো আপনারা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করেন নাই, ফ্রেন্ডদেরকে মেনশন করেন নাই, একটু অতি দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি, অতি দ্রুত আমরা ফ্রেন্ডদের মেনশন করি। কারণ যারা একেবারে শেষ মুহূর্তে আমাদের কিন্তু দেয়ালে পিঠ একেবারে থেকে গেছে, আমাদের এখানে আমাদের ভাই অ্যাট এনি কস্ট আমাদের চান্স পাইতেই হবে, ঠিক আছে? তো সবাই একটু যার যার অবস্থান থেকে আমরা একটু টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি এবং বেশি বেশি করে ফ্রেন্ডের মেনশন করি, ঠিক আছে? ওকে, নিপা ভুইয়া বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো সবাই একটু আমরা ক্লাসটা টাইমলাইনে ক্লাসটা একটু আমরা শেয়ার করি, সবাই একটু টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে ক্লাসটা আমি শুরু করে দিলাম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আচ্ছা, দেখেন তাহলে আমি ক্লাসটা শুরু করে দিলাম। যাদের অবস্থান থেকে আমরা একটু সবাই ক্লাসটা করার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, দেখেন প্রথম যে কোশ্চেনটা, দেখেন প্রথম কোশ্চেনটা আমাদের এখানে কি দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা আমাদের এখানে কি দেওয়া আছে, হ্যালোথুরিয়া টিউবুলোসা কোন পর্বের প্রাণী? যেটা ইউনিটে 2023-24 কোশ্চেনটা কিন্তু আমাদের এখানে আসছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের নিয়ে একটু আমরা কথা বলার চেষ্টা করব। দেখেন এটা আমাদের, তো আমাকে ফার্স্টে বুঝতে হবে যে হ্যালোথুরিয়া টিউবুলোসা এই প্রাণীটা যে আছে এটা আসলে নাম কি, এই বৈজ্ঞানিক যে নামটা আমাদের আছে এটা আমাদের কার বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? তো দেখেন একটু ভাই, এখানে হ্যালোথুরিয়া টিউবুলোসা এটা হলো কার বৈজ্ঞানিক নাম, একটু আমার সাথে কথা বলবেন। এটা হচ্ছে আমাদের সামুদ্রিক শসার বৈজ্ঞানিক নাম। তো আমি জাস্ট এতটুকু বলবো কোন পর্বের কোন প্রাণী, এটা কিন্তু পরীক্ষার জন্য
অনেক গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন হলোথুরিয়া টিউবুলাস এটা সামুদ্রিক শসা, এটা কোন পর্বের প্রাণী? তো সামুদ্রিক শসা এটা কখনোই, একটু আমার সাথে সবাই কমেন্ট করার চেষ্টা করবেন। তো দেখেন অলরেডি অনেকে অ্যান্সার করছো, জান্নাত ইসলাম সবার আগে অ্যান্সার করছো নেমাটোডা, না, নেমাটোডা পর্বের কখনোই শসা, সামুদ্রিক শসা এটা কখনো নেমাটোডা পর্বের প্রাণী হয় না, এলিনিডা পর্বের প্রাণী কখনোই হয় না, মলাস্কা পর্বের প্রাণী কখনোই হয় না। তো হলোথুরিয়া টিউবুলোসা সামুদ্রিক শসা এরা কোন পর্বের প্রাণী? দেখি সঠিক অ্যান্সারটা কি হবে। অবশ্যই হচ্ছে এরা একাইনোডার্মাটা পর্বের প্রাণী। আচ্ছা, একটু আপনারা অ্যান্সার করার চেষ্টা করেন তো, যদি পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন করে একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা কি প্রাণী নামে পরিচিত, আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি। বলেন তো একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা কি প্রাণী নামে পরিচিত? সবাই একটু কমেন্ট করার চেষ্টা করে। এরা হলো কণ্টক যুক্ত প্রাণী নামে পরিচিত। একটু সবাই আমরা রিকল করি, কমেন্ট করার চেষ্টা করি। কথাটা কি বলছি বলেন তো, একাইনোডার্মাটা এরা কি প্রাণী নামে পরিচিত? সবাই কথা বলেন তো। এরা হচ্ছে কণ্টক যুক্ত প্রাণী নামে পরিচিত, ঠিক আছে। ওকে, শেষ। এক কোশ্চেনে কারো কোনো কনফিউশন আসছে কিনা একটু কথা বলবেন। ওকে, এরপরে আমি 2 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন 2 নম্বর কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে, গোত্র শ্রেণীবিন্যাসের কততম স্তর? সবাই একটু কথা বলি। দেখেন বলেন তো গোত্র শ্রেণীবিন্যাসের কততম স্তর? আচ্ছা, এখানে আমি দেখি আসলে সঠিক অ্যান্সারটা কি হবে। আমি একটু যদি কথা বলি, দেখেন আমরা কিন্তু এই সূত্র সবাই জানি কে পি সি ও এফ জি আর এস, ঠিক আছে। কি বললাম? কে পি সি ও এফ জি এস। কেন ভাই? কেতে হলো কিংডম, সবাই একটু আমি রিকল করতেছি, কিংডম, ঠিক আছে। পিতে কি বলেন তো? পিতে হচ্ছে ফাইলাম, সিতে হচ্ছে আমাদের ক্লাস, ওতে কি অর্ডার, এফে কি বলেন তো? ফ্যামিলি, যেতে কি বলেন তো? জেনাস, এবং এসে কি বলেন তো ভাই? স্পিসিস। এই জিনিসটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যারা এখন পর্যন্ত লেখেন নাই সবাই একটু লিখবেন, এবং পারলে স্ক্রিনশট দিয়ে সবাই একটু ডান লেখার চেষ্টা করেন। KPCOFGS, আমি এই কথাটা কেন বলছি একটু দেখেন। কে মানে কি? কিংডম মানে হচ্ছে রাজ্য। রাজ্যটা হচ্ছে যে আমাদের শ্রেণীবিন্যাসের কিন্তু সার্বজনীন স্তর। যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন করে শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর কোনটা, অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো? কিংডমটা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর, ঠিক আছে। আর দেখেন স্পিসিস মানে প্রজাতি, এটা হলো শ্রেণীবিন্যাসের একক কি বলেন তো? প্রজাতি। একটু সবাই আমার সাথে কথা বলার চেষ্টা করুন, এই জিনিসটা বুঝতে পারছেন কিনা এটা কথা বলেন। কারণ পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর কি, শ্রেণীবিন্যাসের একক কি, চলো পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন একটু কথাটা, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি। আচ্ছা, আমি একটু কোশ্চেনের দিকে চলে আসি। আমার কোশ্চেনটা এখানে কি দেখেন তো, কোশ্চেনটা পরীক্ষার মধ্যে কি দেওয়া আছে? কোশ্চেনটা দেওয়া আছে যে গোত্র মানে কে, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার। গোত্রটা কি বলেন তো? গোত্রটা হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, এটা পঞ্চম শ্রেণী। তার মানে কি গোত্রটা শ্রেণীবিন্যাসের কততম স্তর? পঞ্চমতম স্তর। তার মানে কি এখানে কিন্তু কোনো অ্যান্সারই কিন্তু আমাদের হবে না। অনেকে আমরা অ্যান্সার করতেছি তৃতীয় চতুর্থ, আসলে তৃতীয় চতুর্থ কোনোটাই আমাদের এখানে হবে না। গোত্রটা শ্রেণীবিন্যাসে বেসিক্যালি কততম স্তর বলেন তো? পঞ্চম স্তর। সবাই এতটুকু ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। ওকে, এরপরে আমি পরের কোশ্চেনে চলে আসছি। দেখেন পরের কোশ্চেনে চলে আসে, সবাই একটু যার অবস্থান থেকে আমরা একটু টাইমলাইন ক্লাসে শেয়ার করি। ওকে, পরের কোশ্চেন দেখেন, সবাই একটু অ্যান্সার করে দেখেন। পরের কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আমাদের যখন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় আলাদা ছিল 19-20 কোশ্চেনটা আমাদের আসছিল। দেখেন কোশ্চেনটা দেওয়া আছে, শামুকের প্রতিসাম্যতা কোন ধরনের? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি একটা কথা আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলবো ভাই, প্রতিসাম্য টপিকসটা আমাদের গুচ্ছের বায়োলজির জন্য সো মাচ ইম্পর্টেন্ট। আমরা জানি প্রতিসাম্যের উপর ভিত্তি করে প্রাণীদেরকে কিন্তু অনেক ভাগে ভাগ করতে পারি। শামুক দেখেন অপ্রতিসাম্য যে আছে আমাদের, অপ্রতিসাম্য, সবাই একটু কথা বলার চেষ্টা করবেন। অপ্রতিসাম্য, হ্যাঁ, এই অপ্রতিসাম্য এটার উদাহরণটা কি বলেন তো? শ্বাস। কেন শ্বাস? সাথে হচ্ছে আমাদের আপেল শামুক, সাথে কি বলেন তো? আপেল শামুক,
আপেল শামুক এবং দন্তের সাথে কি বলেন তো দন্তের সাথে হচ্ছে আমাদের স্পঞ্জ দন্তের সাথে যে কি বলেন তো স্পঞ্জ এই কলম কি কলম ভালের কলম লেখেই না আপেল শামুক আর হলো স্পঞ্জ ঠিক আছে আচ্ছা এখন দেখেন যেটা বলতেছিলাম আপেল শামুক মানে কি পাইলা গ্লোবোসা আর স্পঞ্জ বলেন তো কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত অবশ্যই মাথায় রাখতে হবে পরিফেরা পর্বের প্রাণীরা হচ্ছে স্পঞ্জ নামে পরিচিত তাহলে একটু দেখেন শামুকের প্রতিসাম্যটা একটু সবাই বলে যদি অপ্রতিসাম্য এটা অবশ্যই অ্যান্সার হচ্ছে যে অপ্রতিসাম্য সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন ঠিক আছে অলরেডি অনেকে অ্যান্সার করছো আজমির ইসলাম অ্যান্সার করেছো বিবি রাবে অ্যান্সার করছো ওকে যারা এখন পর্যন্ত টাইমলাইনে ক্লাসটা আপনারা শেয়ার করেন নাই অতি দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসটা একটু আমরা শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে ওকে পরের কোশ্চেনটা দেখেন কি দেওয়া আছে দ্বি-অরীয় প্রতিসাম্য প্রাণী আসলে কোনটা আমি একটু বারবার বলি প্রতিসাম্যের উপর ভিত্তি করে প্রাণীদেরকে কিন্তু আমরা বেশ কয়টা ভাগে ভাগ করতে পারি গলীয় অরীয় দ্বি-অরীয় তো আমার কোশ্চেন হচ্ছে যে দ্বি-অরীয় প্রতিসাম্য প্রাণী কোনটা আমি সবার কাছ থেকে একটু অ্যান্সার জানতে চাচ্ছি সবাই একটু অ্যান্সার করেন দেখেন তো দ্বি-অরীয় প্রতিসাম্য কারা বলেন তো চারের অ্যান্সার অলরেডি অ্যান্সার করছো টিনোফোরা দেখি কে কে সঠিক অ্যান্সার করতে পারে দেখেন দ্বি-অরীয় প্রতিসাম্য হ্যাঁ অবশ্যই মাথায় রাখবেন টিনোফোরা যে পর্বটা আছে এই টিনোফোরা পর্বে যারা আছে সবগুলাই হচ্ছে আমাদের দ্বি-অরীয় প্রতিসাম্য ঠিক আছে তাই চারের অ্যান্সার কি আমি সবার কাছ থেকে 200 জনের ক্লাস করতেছেন সবাই একটু কমেন্ট করেন চারের অ্যান্সার কি বলেন তো চারের অ্যান্সার হচ্ছে টিনোফোরা ভাইয়া হাইড্রা না হাইড্রাটা হচ্ছে যে অরীয় প্রতিসাম্য ঠিক আছে হাইড্রাটা হচ্ছে অরীয় প্রতিসাম্য ঠিক আছে ওকে চারটা কোশ্চেন সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলার চেষ্টা করবেন আচ্ছা পরের কোশ্চেন আমি চলে আসতেছি ওই কলম কই পরের কোশ্চেন দেখেন অ্যাসিলোমেট প্রাণী নয় কোনটা সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন অ্যাসিলোমেট প্রাণী নয় কোনটা সবাই একটু কমেন্ট করেন দেখেন তো অ্যাসিলোমেট প্রাণী নয় কোনটা আমি একটু একটা কথা যদি বলেন তো আমাকে একটু বলেন তো সিলোম এই টপিকটা কিন্তু আপনারা শুনছেন সিলোম ঠিক আছে আচ্ছা বলেন তো কথা সবাই কথা বলার চেষ্টা করেন বলেন তো সিলোমের উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমি কয়টি ভাগে ভাগ করতে পারি সবাই একটু কমেন্ট করে আমার কোশ্চেনটা বুঝেন একটু রিকল করেন পড়াটা না রিকল করে কিন্তু হবে না বলেন সিলোমের উপর ভিত্তি করে প্রাণীদেরকে কয়টি ভাগে ভাগ করা যায় অবশ্যই মাথা রাখবেন সিলোমের উপর ভিত্তি করে প্রাণীদেরকে তিনটি ভাগে ভাগ করা যায় এর মধ্যে একটা হচ্ছে ভাই অ্যাসিলোমেট আচ্ছা অ্যাসিলোমেট পর্ব কোনগুলা এটা মনে রাখার সূত্র হলো পি আর সি কেন পিসি পিতে হচ্ছে পরিফেরা পিতে হচ্ছে প্লাটিহেলমিনথেস পিতে পরিফেরা পিতে হলো প্লাটিহেলমিনথিস ঠিক আছে সিতে কি বলেন তো সবাই কথা বলি সিতে হচ্ছে নিডারিয়া নিতে কি বলেন তো টেনোফোরা নিতে কি বললাম টেনোফোরা এই জিনিসগুলো একটু মাথার মধ্যে আপনারা রাখতে হবে আপনারা আর কিন্তু ভুলে যাবেন তাহলে আমি বললাম অ্যাসিলোমেটটা কি বলছি বলেন তো মনে রাখার সূত্রটা কি বলছি পিএসসি অলরেডি আমাদের সাথে যুক্ত করেছে মিফতাহুল চৌধুরী ধন্যবাদ মিফতাহুল চৌধুরীকে সে এখন এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্লেস করেছে ধন্যবাদ মিফতাহুল চৌধুরীকে সে আমার স্টুডেন্ট ছিল ওকে অ্যাসিলোমেট প্রাণী 9 কোনটা বলছে তো পিআরসি পরিফেরা প্লাটিহেলমিনথেস নিডারিয়া হচ্ছে টেনোফোরা ঠিক আছে তো অ্যাসিলোমেট প্রাণী 9 কোনটা দেখেন অবশ্যই এই যে অ্যাসকারিস ভলগারিস একটু দেখেন অ্যাসকারিস ভলগারিস ঠিক আছে এটা আমাদের হচ্ছে কোন পর্বের অ্যাসকারিস ভলগারিস এটা কার বৈজ্ঞানিক নাম একটু সবাই কমেন্ট করার চেষ্টা করেন বলেন তো সবাই একটু বলেন অ্যাসকারিস এগুলো কিন্তু একটু রিকল করেন অ্যাসকারিস ভলগারিস এটা কার বৈজ্ঞানিক নাম এটা গোলকিমরির বৈজ্ঞানিক নাম আচ্ছা বলেন তো গোলকিমরি কোন পর্বের প্রাণী সবাই একটু কথা বলেন গোলকিমরি কোন পর্বের প্রাণী নেমাটোডা পর্বের প্রাণী গোলকিমরি কোন পর্বের প্রাণী নেমাটোডা পর্বের প্রাণী আচ্ছা বলেন তো নেমাটোডাটা ভিতরে কোন ধরনের সিলোম আমরা দেখতে পারি নেমাটোডার ভিতরে আমরা কোন ধরনের সিলোম দেখতে পারি সবার কাছ থেকে আমি জানতে যাচ্ছি বলেন নেমাটোডার ভিতরে কোন ধরনের সিলোম দেখতে পারি নেমাটোডার ভিতরে আমরা হচ্ছে যে সিউডোসিলোমে দেখতে পারি নেমাটোডার মধ্যে কোন ধরনের সিলোম দেখতে পারি সিউডোসিলোমে তাহলে অবশ্যই 5 এর অ্যানসার কি হচ্ছে বলেন তো সি এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছেন কিনা এবং সিলোম নিয়ে যে কোনো কোশ্চেন আমাদের গুচ্ছ পরীক্ষা আসলে আপনারা অ্যানসার করতে পারবে কিনা আমার ভাই ও বোনেরা সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন এরপর আমি
6 নম্বর কোশ্চেনে চলে আসবো। যারা এখন পর্যন্ত ফ্রেন্ডদেরকে মেনশন করেন নাই, অতি দ্রুত আমার সামনে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করেন, দেখি কে কত বেশি ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারে বা কে কত বেশি ক্লাসটা শেয়ার করতে পারেন। ওকে, পরের কোশ্চেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোনটি সত্য না? আমাদের কিন্তু গুচ্ছতে এই ধরনের ট্রেন্ডের কোশ্চেন আসতে পারে। কোনটি সত্য না মানে কোনটি মিথ্যা, আমাদের 4টা অপশন আমাদের এখানে দেওয়া আছে। প্রথম অপশনটা কি দেওয়া আছে? দ্বিপদ নামকরণ করেন থিওফ্রাস্টাস। দেখি বি অপশনটা কি আছে? দি কজেস অফ প্লান্টস, গ্রন্থের লেখক থিওফ্রাস্টাস। হ্যাঁ, এটা সত্যি। দ্বিপদ নামকরণের প্রথম অংশটি গণ, দ্বিতীয় অংশটি গণের প্রজাতি। অবশ্যই, কারণ মানুষের বৈজ্ঞানিক নাম যে হোমোস্যাপিয়েন্স হয়, প্রথম হলো গণ, তারপর হচ্ছে কি বন্ধ প্রজাতি, তারপরে কি আছে থিওফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞানের জনক। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের সত্যি। আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, একটু বলেন তো দ্বিপদ নামকরণের প্রবর্তক তাহলে কে হবে? আমার সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, বলেন তো দ্বিপদ নামকরণের প্রবর্তক তাহলে কে হবে? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, দ্বিপদ নামকরণের প্রবর্তক তাহলে কে হবে? দ্বিপদ নামকরণের প্রবর্তক হবে অবশ্যই, একটু মাথায় রাখেন তো, দ্বিপদ নামকরণের প্রবর্তক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। সবাই একটু কমেন্ট করেন, সবার কাছ থেকে কমেন্ট জানতে যাচ্ছে। বলেন দ্বিপদ নামকরণের প্রবর্তক তাহলে কে? বলেন দ্বিপদ নামকরণের প্রবর্তক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এটার সাথে আপনাদের আরেকটা ইনফরমেশন মাস্ট বি মাথায় রাখতে হবে ভাই। বলেন তো ত্রিপদ নামকরণের প্রবর্তককে? আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, কোশ্চেনটা বুঝবেন দেন অ্যান্সার করবেন। বলেন ত্রিপদ নামকরণের প্রবর্তককে? দেখি কে সবার আগে আপনারা অ্যান্সার করতে পারেন। বলেন, কোশ্চেনটা হলো যে ত্রিপদ নামকরণের প্রবর্তককে? আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে, একটু ভাই পড়াটা একটু রিকল করেন। বায়োলজি যে ভালো না করেন গুচ্ছতে কিন্তু কখনোই প্লেস হবে না, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো। তাই সবাই ক্লাসে আসেন, আমার কোশ্চেনটা বুঝেন। ত্রিপদ নামকরণের প্রবর্তককে? আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে, একটু রিকল করেন, পড়াটা রিকল করেন। আজকে ক্লাসের মধ্যে ফুল বায়োলজির সেকেন্ড পার্টটা রিভিশন দিয়ে দেন, আমি আপনাদের জন্য আসি, কেন আপনারা আসবেন না? সবাই ক্লাসে আসেন। আচ্ছা, ত্রিপদ নামকরণের প্রবর্তককে? হ্যাঁ, অনেকে সঠিক অ্যান্সার করে, ধন্যবাদ আরজে বাবলাকে। ত্রিপদ নামকরণের প্রবর্তক হচ্ছে পাখি বিজ্ঞানী সিলেজের। ঠিক আছে, ওকে, অলরেডি আমাদের 6টা কোশ্চেন হয়ে গেছে, সবার কাছ থেকে কমেন্ট জানতেছে। ওকে, পরের কোশ্চেন দেখি, 7 নম্বর কোশ্চেনটা দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারে। প্রথম 7 নম্বর কোশ্চেন, ধন্যবাদ শম্পা, আজমির ইসলাম, বিবি, রাবেয়া, তিথিরা, সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি। 7 নম্বর কোশ্চেনটা সবাই কমেন্ট করবেন। কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে? কোনটি প্রজাতির নামকরণের সাথে যুক্ত? আমার কেন জানি মন বলতেছে আপনারা এই কোশ্চেনটা পেলেও পেতে পারেন এবার গুচ্ছতে। আমার কোশ্চেনটা কি দেওয়া আছে? কোনটি প্রজাতির নামকরণের সাথে যুক্ত? এখানে 4টা অপশন আছে, ICZM, ICZN, BME নাকি। এখন আসলে আগে 5টা অপশন থাকতো, এখন 5টা অপশন থাকে না, এখন 4টা অপশন থাকে। একটা জিনিস মাথায় রাখবেন, প্রজাতির নামকরণের সাথে যে যুক্ত তার নাম হচ্ছে ভাই ICZN। তার নাম কি বলছি বলেন তো? ICZN। এবং এই ICZN এর বৈজ্ঞানিক নাম, পুরো নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। একটা হচ্ছে যে ICBN, এটার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। সবাই অলরেডি অ্যান্সার করছে, ভোরের আলো, খুব সুন্দর। ওকে, এরপরে দেখেন 8 নম্বর কোশ্চেনটা আমি সবার কাছ থেকে একটু পড়া রিকল করেন। এটা গুচ্ছতে 22-23 কোশ্চেনটা আসলে আপনাদের দিতে পারে। কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে? কোন পর্বের প্রাণীদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে? একটু সবাই কমেন্ট করবেন। বলেন কোন পর্বের প্রাণীদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে? বলেন, এখানে বেশ কটা অপশন আছে, একাইনোডার্মাটা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা নাকি মলাস্কা। মানে কাদের ক্ষেত্রে আমরা পানির সংবহন তন্ত্র দেখতে পাই? দেখি কে সবার আগে আমি কমেন্ট করতে পারি। হ্যাঁ, অলরেডি সবার আগে সুলতানা সবার আগে অ্যান্সার করছে ভাই। অবশ্যই কোন পর্বে প্রাণীতে পানির সংবহন তন্ত্র দেখা যায়? মাস্ট বি মাথা রাখতে হবে যে একাইনোডার্মাটা পর্বে প্রাণীতে আমরা কি দেখতে পারি বলেন তো? পানির সংবহন তন্ত্র দেখতে। অ্যানেলিডা না ভাইয়া, একাইনোডার্মাটা পর্বে প্রাণীতে আমরা কি দেখতে পারি? পানির সংবহন তন্ত্র দেখতে পারি। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে?
কোন পর্বের প্রাণীদের দেহে মেটামরফোসিস ঘটে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই একটু কমেন্ট করব। কোন পর্বের প্রাণীদের দেহে মেটামরফোসিস ঘটে? মেটামরফোসিস মানে কি? দেহর আকৃতি পরিবর্তন। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এই কোশ্চেনটা কিন্তু আমাদের গুচ্ছের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমন একটা পর্ব আছে যে পর্বের প্রাণীতে মেটামরফোসিস ঘটে। আমার কোশ্চেন হচ্ছে কোন পর্বের প্রাণীতে মেটামরফোসিস ঘটে? অবশ্যই অবশ্যই আপনাদের মাথা রাখতে হবে ভাই, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা এই পর্বের প্রাণীতে আমাদের কি করতেছে বলেন তো? মেটামরফোসিস করতেছে। তাহলে অবশ্যই 9 এর অ্যান্সার কি হবে? 9 এর অ্যান্সার হচ্ছে সি। অল আলসে বালক সবার আগে অ্যান্সার করেছো। যারা এখন পর্যন্ত টাইমলাইনের ক্লাসটা আমরা শেয়ার করি নাই, যার যার অবস্থান থেকে আমরা সবাই মিলে টাইমলাইনের ক্লাসটা একটু সবাই শেয়ার করি, সবাই আমরা যার যার অবস্থান শেয়ার করি এবং দ্রুত একটু ফ্রেন্ডদেরকে আমরা সবাই একটু ফ্রেন্ডে নিয়ে আসি, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, পুঞ্জাক্ষী থাকে কোথায়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা, পুঞ্জাক্ষী কোন পর্বের প্রাণীদের অন্যতম বৈশিষ্ট্য হলো পুঞ্জাক্ষী? কি বললাম? কোন পর্বের প্রাণীদের অন্যতম বৈশিষ্ট্য হলো পুঞ্জাক্ষী? সেটা কোন পর্ব বলেন তো? আর্থ্রোপোডা, একানোডার্মাটা? সবাই একটু অ্যান্সার করি, কারণ একটু মনে করেন যে এই কোশ্চেনগুলো আমাদের আসছে, সবাই একটু প্রশ্ন করি। পুঞ্জাক্ষী কোথায় থাকতেছে? আর্থ্রোপোডাতে, একানোডার্মাটাতে, কর্ডাটে, ক্যানিডা? অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, পুঞ্জাক্ষী থাকতেছে হচ্ছে আর্থ্রোপোডাতে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। পুঞ্জাক্ষী থাকতেছে কোথায় বলেন তো? আর্থ্রোপোডাতে, ঠিক আছে? ওকে, পরের আমি 11 নম্বর কোশ্চেনটা আমি অ্যান্সার করতেছি। 11 নম্বর কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করে দেখেন তো। 11 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে? কেঁচো যে শ্বাসকার্য চালায় কার মাধ্যমে? কেঁচো, আমরা সবাই কিন্তু কেঁচো দেখছি বা নাম শুনছি। কেঁচো শ্বাসকার্য চালাচ্ছে কিসের মাধ্যমে? শ্বসন তন্ত্রের সাহায্যে, ত্বকের সাহায্যে, ফুসফুসের সাহায্যে, নাকি ফুলকার সাহায্যে? খুবই চুজি একটা কোশ্চেন আমাদের গুচ্ছের জন্য ভাই। কেঁচো সে আপনার শ্বাসকার্য চালাবে কিসের মাধ্যমে? সবাই একটু অ্যান্সার জানতে চাই, দেখি কে সবার আগে আপনি অ্যান্সার করতে পারেন। সবার কাছ থেকে অ্যান্সার জানতে বলেন, কেঁচো শ্বাসকার্য চালাচ্ছে কিসের মাধ্যমে? অলরেডি মৌ হালদার অ্যান্সার করেছো, হ্যাঁ ধন্যবাদ। আমি সবার কাছ থেকে অ্যান্সার জানতে চাচ্ছি। কেঁচো অবশ্যই সে শ্বাসকার্য চালায় কিসের সাহায্যে ভাই? ত্বকের সাহায্যে। সবাই কমেন্ট করেন, কেঁচো শ্বাসকার্য চালাচ্ছে কিসের সাহায্যে? অবশ্যই কেঁচো শ্বাসকার্য চালাচ্ছে তো ত্বকের সাহায্যে। যারা সঠিক অ্যান্সার করেছে ধন্যবাদ। ওকে, পরের কোশ্চেন দেখেন, সিলেন্টেরন আছে কোন প্রাণীতে? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, বলেন সিলেন্টেরন আছে আসলে কোন প্রাণীতে? আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সিলেন্টেরন আগে এটা বুঝেন, বলেন তো সিলেন্টেরন কোন পর্বের প্রাণীদের অন্যতম বৈশিষ্ট্য? এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন ভাই। সিলেন্টেরনটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের অন্যতম বৈশিষ্ট্য। তো আমার কোশ্চেন হচ্ছে যে এখানে নিডারিয়া পর্ব কোনটা আছে? অবশ্যই অবশ্যই নিডারিয়া পর্ব ভাই হাইড্রা আছে। এটাও খুবই একটা চুজি কোশ্চেন কিন্তু আমাদের গুচ্ছের জন্য। তাহলে সিলেন্টেরন আছে কোন প্রাণীতে? অবশ্যই মাথায় রাখবেন, সিলেন্টেরন আছে হচ্ছে আমাদের হাইড্রাতে। হচ্ছে কি আছে বলেন তো? সিলেন্টেরন আছে, ঠিক আছে? ওকে, এই 12টা কোশ্চেন সবাই ক্লিয়ার কিনা আমি সবার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। ওকে, সবাই একটু আমরা যার যার অবস্থান থেকে একটু ক্লাসটা শেয়ার করি। আজমিনী ইসলাম, শম্পা, শিমলা আক্তার, তন্ময়, সবাই যার যার অবস্থান থেকে একটু আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি। এবং বেশি না, মাত্র 10 জন করে আমরা দেখি কে কত বেশি ফ্রেন্ডেরকে আমরা মেনশন করতে পারি। আজকে একটা আমি বলবো যে আজকের এই ক্লাসটা যে যত বেশি ফ্রেন্ডের মেনশন দিবেন, শেয়ার দিবেন, তাদের জন্য আমার পক্ষ থেকে সামান্য একটা উপহার আছে, ঠিক আছে? যেটা আপনাদের কয়েকদিন গুছিয়ে খুব ভালো হবে। সবাই একটু সঠিক অ্যান্সার করার চেষ্টা করে। আচ্ছা, ওকে, পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে, স্পঞ্জোসিল পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মানে আমরা আসলে কোন পর্বের প্রাণীতে স্পঞ্জোসিলটা হচ্ছে দেখতে পারি? একটু সবাই কথা বলি, আমরা সবাই একটু কমেন্ট করার চেষ্টা করি। কোন পর্বের প্রাণীতে স্পঞ্জোসিল দেখতে পারি? আর্থ্রোপোডাতে না, নিডারিয়াতে না, প্রোটোজোয়াতে না। একদমই ক্রিস্টাল ক্লিয়ারলি ভাই মাথায় রাখবেন, যে পর্বের প্রাণীতে স্পঞ্জোসিল দেখা যায় সে পর্বটার নাম হচ্ছে ভাই পরিফেরা, ঠিক আছে? 13 অ্যান্সার হচ্ছে সি। আমি সবার কাছ থেকে জানতে চাই। ওকে, পরের কোশ্চেন দেখেন, আর্থ্রোপোডা পর্বের সদস্যদের রেচন অঙ্গের নাম কি? খুবই চুজি কোশ্চেন আপনাদের গুচ্ছের জন্য। আমি বলবো যে এই চুজি কোশ্চেন পরীক্ষার মধ্যে দেয়। আর্থ্রোপোডা পর্বের সদস্যদের রেচন অঙ্গের নাম কি? 4টা অপশন আছে, তাই না? আমি একটু যদি আপনাদেরকে কথা বলতে চাই, রেডুলা মানে কি বলেন তো? রেতিজিহ্বা, এটা অবশ্যই বাদ পড়ে যাবে। অস্ট্রিয়া, এটা এক ধরনের ছিদ্র,
এটা আমাদের বাদ পড়ে যাবে, তাই না? তার মানে নেফ্রিডিয়া এটা একটা রেচন অঙ্গ, মালপিজিয়ান নালিকা এটা হচ্ছে আমাদের একটা কি বলেন তো ভাই, রেচন অঙ্গ। এটা আমাদের কি বলেন তো, রেচন অঙ্গ। তো আমার কোশ্চেন হচ্ছে যে আর্থ্রোপোডা পর্বের রেচন অঙ্গের নাম কি? অলরেডি অনেকে অ্যান্সার করছে, আমি সবার কাছ থেকে এই কোশ্চেনের অ্যান্সারটা জানতে চাচ্ছি। জান্নাতুল আক্তার, লিখনা আহমেদ, শম্পা সবাই কমেন্ট করেন তো। বিবি রাবে, ওকে, হ্যাঁ, আর্থ্রোপোডা পর্বের সদস্যদের রেচন অঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। খুবই চুজি একটা কোশ্চেন, খুবই চুজি একটা কোশ্চেন। তো পরীক্ষার জন্য ভাই অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ধন্যবাদ যারা সঠিক অ্যান্সার করছে, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ইশরা জানিলমাকে। ওকে, সবাই দেখেন পরের কোশ্চেনটা আমরা অ্যান্সার করার চেষ্টা করি। পরের কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে? কোন পর্বের প্রাণীদের দেহে নিডোব্লাস্ট নামক দংশন কোষ থাকে? চারটা অপশন আমাদের এখানে আছে। আমরা কোন পর্বের প্রাণীদের দেহে নিডোব্লাস্ট নামক দংশন কোষ দেখতে পারি? পরিফেরাতে দেখতে পারি, মলাস্কাতে দেখতে পারি, সিলেন্ট্রায়াতে দেখতে পারি, নাকি নেমাটোজে দেখতে পারি? আমরা কোন পর্বের প্রাণীদের নিডোব্লাস্ট নামক কোষ দেখতে পারি? সবাই তো কথা বলেন তো, কোন পর্বের প্রাণীতে আমরা নিডোব্লাস্ট নামক কোষ দেখতে পারি? অবশ্যই মাথা রাখবেন, নিডোব্লাস্ট নামক কোষ আমরা দেখতে পারি সিলেন্ট্রায়াতে। তা 15 অ্যান্সার কত? সবাই তো কথা বলেন তো, 15 অ্যান্সারটা কি বলেন তো? সি। এই কোশ্চেনটা কিন্তু আমাদের দিতে পারে। সিলেন্ট্রায়াটা এক ধরনের কি? এক ধরনের হলো দংশন কোষ। ঠিক আছে, ধন্যবাদ আজমির ইসলামকে। সবাই তো আজমির ইসলামের মতো ফ্রেন্ডদেরকে আমার সামনে একটু মেনশন করি। ওকে, 16 নম্বর কোশ্চেনটা, যেটা সাস্টে 19-20 কোশ্চেনটা আসছিল, কোশ্চেনটা কি দেওয়া আছে দেখেন তো। কোশ্চেনটা ভাই দেওয়া আছে, অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি আঙ্গুল আছে এমন শ্রেণী কোনটা? মানে অগ্রপদে 4টা আঙ্গুল আর পশ্চাৎপদে 5টা আঙ্গুল, মানে এই বৈশিষ্ট্যগুলা আসলে কোন শ্রেণীর মধ্যে পড়ে? এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলেন, অগ্রপদে আসে 4টা, কাদের ক্ষেত্রে? অবশ্যই মাথা রাখবেন, অগ্রপদে 4টা, পশ্চাৎপদে 5টা আঙ্গুল আছে এমন শ্রেণী হচ্ছে আমাদের অ্যামফিবিয়া। ঠিক আছে, এমন শ্রেণী কি বলেন তো? অ্যামফিবিয়া। 16 অ্যান্সার কি বলেন তো? এ। ওকে, পরের কোশ্চেনটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করে দেখি। 17 নম্বর কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে? নিচের কোনটি রেপ্টিলিয়া শ্রেণীর প্রাণী? 4টা অপশন আছে, মানে কোনটা রেপ্টিলিয়া? রেপ্টিলিয়া মানে কি আমরা সবাই জানি, বলেন তো? সরীসৃপ, তাই না? কোনটা? কাতলা, প্যাকটিনাটা, নাকি নাজা, নাকি সবগুলো? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, কোনটি রেপ্টিলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত? বলেন তো কোনটি আচ্ছা বলেন তো, নাজা এটা কার বৈজ্ঞানিক নাম? দেখি এটা কে আমাকে কমেন্ট বলতে পারেন। বলেন তো, নাজা কিসের বৈজ্ঞানিক নাম? বলেন তো। হ্যাঁ, আজমির ইসলাম একটু কথা বলেন। বিবি রাবেয়া, সাথী ইসলাম, হামদে রাব্বি, সবাই কথা বলেন তো, নাজা এটা কিসের বৈজ্ঞানিক নাম? অবশ্যই মাথা রাখবেন, নাজাটা হচ্ছে গোকরা সাপের বৈজ্ঞানিক নাম। সাপ অবশ্যই রেপ্টিলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে 17 অ্যান্সার ভাই কি হবে? সবাই একটু কথা বলে, 17 অ্যান্সার হচ্ছে আমাদের সি। ঠিক আছে, ওকে। বাংলাদেশের জাতীয় মাছ কি? অবশ্যই ইলিশ। এই ইলিশটা আমার কোন বর্গের অন্তর্ভুক্ত? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানছি, ইলিশটা আমাদের কোন বর্গের অন্তর্ভুক্ত? সবাই কথা বলেন। ধন্যবাদ আজমির ইসলামকে, মৌহালদা, সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি। একটু বেশি করে আমরা টাইমলাইনের ক্লাসটা একটু শেয়ার দিব। সবাই আমরা যেখানে যে 200 জনের মধ্যে ক্লাস করতেছি, সবাই আমরা যার অবস্থা টাইমলাইনের ক্লাসটা শেয়ার দিব। সবাই একটু ফ্রেন্ডদেরকে আমরা নিয়ে ক্লাসটা করব। ঠিক আছে, ওকে। দেখেন কোশ্চেনে কি দেওয়া আছে, ইলিশ কোন বর্গের অন্তর্ভুক্ত? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, বলেন তো ইলিশটা আসলে কোন বর্গের অন্তর্ভুক্ত? বলেন, এখানে বেশ কটা অপশন আছে, এ, বি, সি না ডি? বলেন, ক্লাউমিওফর্মিস না কোনটা? ইলিশ হলো কোন বর্গের প্রাণী? ইলিশটা হচ্ছে যে আমাদের ক্লাউপিওফর্মিস পর্বের প্রাণী। ইলিশটা কোন বর্গের প্রাণী? 18 অ্যান্সার হচ্ছে কি বলেন তো? এ। ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, 19 নম্বর কোশ্চেনটা। ধন্যবাদ আজমিন ইসলামকে। পরের কোশ্চেন, কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? যেটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 16-17টা আসছিল। কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? 4টা অপশন কিন্তু আমাদের এখানে আছে। সবাই একটু কথা বলি, সিল, হাঙ্গর, তিমি নাকি ডলফিন? সবাই একটু কথা বলি, কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? বলেন তো কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? সবাই একটু কথা বলেন, কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? সিল,
এটা স্তন্যপায়ী প্রাণী। তিমি, এটা স্তন্যপায়ী প্রাণী। ডলফিন, এটা একটা স্তন্যপায়ী প্রাণী। কিন্তু হাঙ্গর কিন্তু আমাদের স্তন্যপায়ী প্রাণী নয়। সবাই একটু কথা বলি, হাঙ্গরটা কি বলেন তো? স্তন্যপায়ী প্রাণী নয়। হাঙ্গরটা এটা হলো কন্ড্রিকথিস, ঠিক আছে? এটা হলো কন্ড্রিকথিস, ঠিক আছে? অনেকে কিন্তু আমরা ভুল অ্যান্সার দিছি, এজন্য কিন্তু কোশ্চেন সলভের ক্লাসগুলো আপনাদের আসতে হবে ভাই। কোশ্চেন যত বেশি সলভ করবেন, যত বেশি কমেন্ট করবেন, তত বেশি আপনাদের জন্য ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে? ওকে, ধন্যবাদ জান্নাত ইসলামকে, আজমের ইসলামকে। ওকে, পরের কোশ্চেন দেখেন, পাখির ডিম্বাণু কোন ধরনের, মানে ডিমের কুসুম কিরকম হবে, এর উপর ভিত্তি করে কিন্তু আমরা মানে ডিম্বাণুগুলোকে বেশ কয়টা ভাগে ভাগ করতে পারি। তো পাখির ডিম্বাণু কোন ধরনের? অ্যালেসিথাল, মনোলেসিথাল, ম্যাক্রোলেসিথাল নাকি মাইক্রোলেসিথাল? একটু সবাই কমেন্ট করবেন। ধন্যবাদ সুমনা রায়কে। সবাই কথা বলি, পাখির ডিম্বাণু আসলে কোন ধরনের? অ্যালেসিথাল, মনোলেসিথাল, ম্যাক্রোলেসিথাল নাকি মাইক্রো? দেখি কে সঠিক অ্যান্সার করতে পারেন, বলেন। পাখির ডিম কোন ধরনের? সবাই কথা বলবেন, পাখির ডিম কোন ধরনের? অবশ্যই মাথা রাখবেন, পাখির ডিম হচ্ছে ভাই ম্যাক্রোলেসিথাল। অনেকে সঠিক অ্যান্সার করতেছি আমরা, অনেকে সঠিক অ্যান্সার করতেছেন, এজন্য বারবার সবাই কমেন্ট করব, আমরা সবাই কমেন্ট করব। আসলে একটু আজকের ক্লাসটা শেষ সময় গুচ্ছের জন্য একেবারে অ্যান্টিবায়োটিক ক্লাস ভাই। একটা কথা সবসময় বলি, মহান আল্লাহ পাক হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আমি বিশ্বাস করি যারা আমরা ক্লাস করতেছি সবাই আমরা গুচ্ছতে চান্স পাবো, বাট একটু শেষ সময় একটু ট্রিক্স দরকার, কারণ বায়োলজিতে যদি ভালো না করতে পারি গুচ্ছতে কিন্তু আমরা কভার দিতে পারবো না। তো সবাই একটু যার যার অবস্থান ফ্রেন্ডের আমরা দ্রুত এখনই মেনশন করি, সবাই ফ্রেন্ডের মেনশন করি, ঠিক আছে? ওকে, ধন্যবাদ মৌরয়কে, আজের বাবলাকে। ওকে, পরের কোশ্চেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 21 নম্বর কোশ্চেনটা সবারই পারা উচিত। কোনটি করডাটা এর উপপর্ব নয়? বলেন। আমরা সবাই জানি করডাটার কিন্তু কয়টি উপপর্ব, সবাই একটু কথা বলবেন। করডাটার কয়টি উপপর্ব? করডাটার কিন্তু 3টি উপপর্ব ভাই। কি কি বলেন তো? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর কি ভাই ভার্টেব্রাটা। তার মানে কি ইউরোকর্ডাটা কর্ডাটা উপপর্ব, সেফালোকর্ডাটা ইউরোকর্ডাটা উপপর্ব, ভার্টেব্রাটা কর্ডা উপপর্ব। তা কর্ডা উপপর্ব 9 কোনটা? অবশ্যই হেমিকর্ডাটা কর্ডাটায় উপপর্ব 9, ঠিক আছে? ধন্যবাদ 21 বি। ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসব, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবারই পারা উচিত। আমরা এখানে 200 জন ক্লাস করতেছি, এই কোশ্চেন অ্যান্সারটা সবারই পারা উচিত। আমরা সবাই অ্যান্সার করব, দেখি কে সবার আগে অ্যান্সার করেন। হাইডার হিপনোটক্সিন কি দ্বারা তৈরি? সেটা গুচ্ছতে 22-23 কোশ্চেনটা আসছিল। আমি এতটুকু বলবো, এবার 22-23 কোশ্চেনটাকে আপনার স্ট্যান্ডার্ড ধরে আগাইতে পারেন ভাই। তো একটু কথা বলি, 22 অ্যান্সারটা কি হবে একটু সবাই কথা বলেন। হাইডার হিপনোটক্সিন কি দ্বারা তৈরি? প্রোটিনোকপার, প্রোটিনোফেনল, ট্রিপসিনোফেনল নাকি অ্যামিনোটিন? সবাই কথা বলে। হামদে রাব্বি সবার আগে অ্যান্সার করেছে, আমি সবার কাছে অ্যান্সার আনতে যাচ্ছি, বলো তাহলে 22 অ্যান্সার কি হবে? বলো 22 অ্যান্সার কি হবে? ধন্যবাদ জান্নাতুল ফেরদৌসকে, আমি সবার কাছ থেকে অ্যান্সার জানতে যাচ্ছি। সবাই একটু অ্যান্সার করেন, এই কোশ্চেনটা দিতে পারে আপনাদের পরীক্ষার মধ্যে। আর যে বাবলা অ্যান্সার করেছো, ধন্যবাদ, সবাই অ্যান্সার করে। তাহলে হাইডার হিপনোটক্সিনটা কি দ্বারা তৈরি ভাই? হাইডার হিপনোটক্সিন হচ্ছে প্রোটিন আর হচ্ছে ফেনল দ্বারা তৈরি। সবাই কথা বলবো, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন আমি চলে আসি, 23 নম্বর কোশ্চেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই অ্যান্সার করি। হাইডার অংশ 9 কোনটা? আসলে কোনটি হাইডার অংশ 9? সবাই অ্যান্সার করি, এটাও পারা উচিত। হাইডার অংশগুলো কি কি? হাইডার অংশ হলো কোষিকা, হাইডার অংশ হলো হাইপোস্ট্রম, হাইডার অংশ হলো পদতল। সাইক্লয়েড, হোয়াট ইজ সাইক্লয়েড? সাইক্লয়েড হলো ওয়ান কাইন্ড অফ আইস। সাইক্লয়েড কি তো হাইডার অংশ না? সাইক্লয়েড হাইডার অংশ না। তার কোশ্চেন কোনটি হাইডার অংশ নয়? অবশ্যই 23 এর অ্যান্সার ডি। ওকে, পরের কোশ্চেন অ্যান্সার চলে আসি। যারা খুব সুন্দর আপনাদের মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে, সবাই রেসপন্স করলে অনেক বেশি ভালো লাগে। তাই এখনো বলি, যারা এখন পর্যন্ত টাইমলাইনের ক্লাসটা শেয়ার করিনি, আমরা সবাই যারা 200 জন ক্লাস করতে, সবাই 200 জনই সবার টাইমলাইনের ক্লাসটা শেয়ার করি, বিভিন্ন গ্রুপে ক্লাসটা শেয়ার করি, একটু ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাসটা করি, ঠিক আছে? কারণ ক্লাসটা শেয়ার করলে কি হবে, আপনাদের টাইমলাইন থেকে যাবে। পরের কোশ্চেন, হাইড্রা কোন ধরনের প্রাণী? খবর সবাই বলি, বলেন তো হাইড্রাটা কোন ধরনের প্রাণী? সবাই কথা বলেন হাইড্রাটা কোন ধরনের প্রাণী? মাংসাশী, তৃণভোজী, মেরুদণ্ডী নাকি সর্বভুক? সবাই কথা বলি। দেখেন এই জিনিসটা না আপনাদের একটু কনফিউশন হয়, অনেকে বলবেন যে ভাইয়া এক রাইটের বইতে তৃণভোজী আছে,
এক রাতের বইতে মাংসাশী আছে ভাই, আমি কোনটি দাগাবো? আসলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ভাই হাইড্রাটা হচ্ছে যে কোন ধরনের প্রাণী? ডেফিনেটলি হাইড্রা হলো মাংসাশী প্রাণী। অবশ্যই 24 অ্যান্সার কি হবে ভাই? এ। সবাই একটু ফ্রেন্ডেরকে আমরা মেনশন করি, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসবো। দেখেন, সজীব প্লাজমালেমা কি দ্বারা তৈরি হয়? সবাই কথা বলবো, বলেন সজীব প্লাজমালেমা কি দ্বারা তৈরি হয়? সজীব প্লাজমালেমা দিয়ে গঠিত কি? নেমাটোসিস্ট, এ ও বি উভয়, নাকি কোনোটি নয়? সবাই একটু কথা বলি। সজীব প্লাজমালেমা দিয়ে তৈরি হচ্ছে আমাদের নিউরোসাইট। সবাই কথা বলি, সজীব প্লাজমালেমা দিয়ে কি হচ্ছে বলেন তো ভাই? নিউরোসাইট, ঠিক আছে? ওকে, 25 ডি না ভাই, নিউরোসাইট। পরের কোশ্চেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আমি এতটুকু বলবো, আপনারা এটা ট্রিপল স্টার দিয়েও রাখতে পারেন, কারণ গুচ্ছের মধ্যে এই কোশ্চেন হয়তো বা দিলেও দিতে পারে। কোশ্চেনটা ভাই কি আছে? হাইডার ইন্টারস্টিশিয়াল কোষের ফাংশনটা আসলে কি? সংকোচন প্রসারণের মাধ্যমে চলন করা, পরিবেশ হতে সংবেদন গ্রহণ করা, তারপরে মুকুল ও জননাঙ্গ সৃষ্টি করা, নাকি শিকার ধরা? কোনটি হচ্ছে আপনার ইন্টারস্টিশিয়াল কোষের কাজ? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারস্টিশিয়াল কোষের কাজটা কি? অবশ্যই মাথা রাখবেন, ইন্টারস্টিশিয়াল কোষের ফাংশন হচ্ছে আমাদের মুকুল আর জননাঙ্গ সৃষ্টি করা। 26 অ্যান্সার হচ্ছে ভাই সি, ঠিক আছে? 26 অ্যান্সার হচ্ছে সি। ওকে, 27 নম্বর কোশ্চেন আমি চলে আসবো। 27 নম্বর কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করি। কোশ্চেনটা কি আছে দেখেন তো, উজেনেসিস প্রক্রিয়ায় হাইড্রা উওসাইটকে মায়োসিস বিভাজনে কয়টি ডিম্বাণু তৈরি করে? মানে এটা একটা প্রক্রিয়া। এই কোশ্চেনটা এবার আসার মতো আপনাদের, উজেনেসিস প্রক্রিয়ায় হাইড্রা কয়টি আপনার ডিম্বাণু সৃষ্টি করবে? একটা, দুইটা, তিনটা, নাকি চারটা? বলেন, উওজেনেসিস প্রক্রিয়ায় হাইড্রা উওসাইটকে মায়োসিস বিভাজনে সে আসলে কয়টি ডিম্বাণু তৈরি করে? অবশ্যই মাথায় রাখবেন যে সে মাত্র একটা ডিম্বাণু তৈরি করে। সে কথা সবাই তো অ্যান্সার করি, বলেন সবাই কথা বলি। ধন্যবাদ স্বপন কুমার নাথকে। ওকে, ওজেনেসিস প্রক্রিয়ায় হাইড্রা কতটি আমাদের ডিম্বাণু তৈরি করতেছে? সে একটা ডিম্বাণু সৃষ্টি করে। 27 অ্যান্সার হচ্ছে এ, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি কিন্তু বারবার বলে আসতেছিলাম আপনাদের ক্লাসের মধ্যে, ভাই গুচ্ছের জন্য হাইড্রা থেকে যদি কোশ্চেন আসে, মিথুজীবী থেকে একটা কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? তো সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করি, কোনটি মিথুজীবীর ক্ষেত্রে সত্য, যেটার জিএসটিতে 20-21 কোশ্চেনটা আমাদের আসছিল। মিথুজীবী মানে কি? একজন উপকৃত? মিথুজীবী মানে কি উভয় উপকৃত? মিথুজীবী মানে কি উভয় অপকৃত? মিথুজীবী মানে কি একজন অপকৃত? সবাইটা কথা বলি, মিথুজীবী মানে হচ্ছে ভাই উভয়ই উপকৃত। যেমন জয়কলির সাথে আপনারা যারা ক্লাস করতেছেন অবশ্যই কিন্তু আপনারা উপকৃত হচ্ছেন, ঠিক আছে? ওকে, সবাই একটু আমরা কথা বলার চেষ্টা করি। মিথুজীবীর ক্ষেত্রে সত্য কোনটা? উভয় হচ্ছে উপকৃত, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন আমি বারবার বলি, হাইড্রা থেকে যদি কোশ্চেন আসে, চলন থেকে কিন্তু কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে দেয়। হাইড্রার দ্রুত চলন পদ্ধতির নাম কি? দেখি কে একটু সবার আগে অ্যান্সার করতে পারেন আপনারা, বলেন। সবারই পারা উচিত, 200 জন যে ক্লাস করতেছি আমরা, সবাই কমেন্ট করে একটু, কারণ এই কোশ্চেন দিতে পারে আপনাদের, খুবই চুজি একটা কোশ্চেন ভাই গুচ্ছের জন্য। হ্যাঁ, সবাই কথা বলি, হাইড্রার দ্রুত চলন পদ্ধতির নাম কি? সমারসল্টিং, গ্লাইডিং, ভাষা, নাকি সাঁতার? মৌরয় মানে সবার আগে অ্যান্সার করেছো, সুমনা রয় অ্যান্সার করেছো, তিথি রয়। হ্যাঁ, হাইড্রার দ্রুত চলন পদ্ধতির নাম হচ্ছে ভাই সমারসল্টিং। একেবারে ঠোঁটে কিনারায় রাখবেন আপনারা, হাইড্রার দ্রুত চলন পদ্ধতির নাম কি? সবাই একটু কমেন্টে জানাই দেন। হাইড্রার সবাই কথা বলে রিকল করেন, হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি? অবশ্যই অ্যান্সার কি হচ্ছে ভাই? সমারসল্টিং। ধন্যবাদ তন্ময় সরকারকে। ওকে, পরের কোশ্চেন, সেম কোশ্চেন, হাইড্রার ধীর গতি চলন কোনটা? সবাই একটু কথা বলি, বলেন হাইড্রার ধীর গতি চলন কোনটা? লুপিং, গ্লাইডিং, সমারসল্টিং, নাকি সাঁতার? হাইড্রার তো দ্রুত নাম ও সমারসল্টিং, তাহলে ভাই ধীর গতি কোনটা? অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, হাইড্রার ধীর গতির নাম হচ্ছে ভাই গ্লাইডিং। এগুলো কিন্তু ভুল করা যাবে না। অলরেডি আজমির ইসলাম, মুশফিক আহমেদ, মনিম, হামদুল রাবি, খুব সুন্দর। সবাই একটু
যার যার অবস্থান থেকে আমরা একবার ক্লাসটা শেয়ার করে দেই, একটু বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন করে সবাই একটু ক্লাসটা কিন্তু জমাই ফেলি, ক্লাসটা সবাই আমরা ক্লাসে জয়েন করি, সবাই ক্লাসে আমরা দ্রুত জয়েন করি। ওকে, পরের কোশ্চেন দেখেন, আমরা চলে আসবো 31 নম্বর কোশ্চেন। আমরা ঘাসফড়িং থেকে আমরা অনেক সময় ভাই ভয় পাই, আর ঘাসফড়িং থেকে কিছু কোশ্চেন আমাদের গুচ্ছের মধ্যে দেয়। আমি জাস্ট ওই কোশ্চেনগুলোই আলোচনা করবো ভাই, যে টাইপের কোশ্চেনগুলো আমাদের গুচ্ছতে দিবে। তো সবাই ক্লাসটা করা উচিত। আমি জাস্ট এতটুকু বলবো যে একেবারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন, তার কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। দেখেন পরের কোশ্চেন দেখেন, স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য আসলে কোনটা, যেটা জিএসটিতে 2023-24 আসছিল। ধন্যবাদ মুশফিক আহমেদ মনিমকে। স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য কোনটা সবার কাছ থেকে আমি জানতে চাচ্ছি। দেখেন অ্যানাল সার্কি থাকে ভাই, এটা তো পুরুষ ঘাসফড়িং এর বৈশিষ্ট্য। অপেক্ষাকৃত ছোট ভাই, এটা তো পুরুষ ঘাসফড়িং এর বৈশিষ্ট্য। সুপ্রানা প্লেট থাকে, এটাও তো ভাই পুরুষ ঘাসফড়িং এর বৈশিষ্ট্য। আমার কোশ্চেনটা কি চাইছে, আমার কোশ্চেনটা ভাই কি চাইছে, আমার কোশ্চেনটা ধন্যবাদ বুল্লি সরকারকে। আমার কোশ্চেনটা কি চাইছে, স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য কোনটা। অবশ্যই মাথায় রাখবেন, স্ত্রী ঘাসফড়িং এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদের কি থাকতেছে, আমাদের ওভিপোজিটর থাকতেছে। তাহলে অবশ্যই এর অ্যান্সার হচ্ছে যে 31C। একজন কমেন্ট করেছে ভাইয়া ঘাসফড়িং আমি কিচ্ছু পাই না। শেষ মুহূর্তে ভাই, এই মুহূর্তে তো বেশি কিছু পড়তে পারবে না, বাট আমি যে টাইপের কোশ্চেনগুলো দেবো এতটুকু বলতে পারবো ভাই, এই টাইপের কোশ্চেনগুলোতে গুচ্ছতে আমাদের কমেন্ট পড়বে ঘাসফড়িং থেকে, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন 32 নম্বর কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করি আমরা। ঘাসফড়িং এর শ্রবণথলি কি দ্বারা আবৃত থাকে, যেটা গুচ্ছতে 2022-23 কোশ্চেনটা আসছিল আমাদের। কি দেওয়া আছে, ঘাসফড়িং এর শ্রবণথলি কি দ্বারা আবৃত থাকে। সবার কাছ থেকে আমি কমেন্ট জানতে চাচ্ছি। দেখি তিথি রায়, ইসলাম হাসান বাঁধন, আমি সবাইকে একটু কমেন্ট করতেছি, সবাই একটু কমেন্ট করি। এই কোশ্চেনটা সবাই আমরা কমেন্ট করি, যারা এখন পর্যন্ত টাইমলাইন ক্লাসে শেয়ার করে নেই, সবাই আমরা কমেন্ট শেয়ার করি। সবাই আমরা কথা বলি, ঘাসফড়িং এর শ্রবণথলি কি দ্বারা আবৃত থাকে, সবাই আমরা কথা বলি। দেখেন ঘাসফড়িং এর শ্রবণথলি কি টার্গাম দ্বারা আবৃত থাকে, স্টার্নাম দ্বারা আবৃত থাকে, প্লিউরন দ্বারা আবৃত থাকে, নাকি টিম্পেনাম দ্বারা আবৃত। সবাই আমরা একটু কথা বলি। অলরেডি অ্যান্সার করেছো আলিশা মেয়ে যাবেন। ওকে, ঘাসফড়িং এর শ্রবণথলি কি দ্বারা আবৃত থাকে, অলরেডি দেখি 32-এ অনেকে বলতেছো ক। দেখি আমি বলতেছি, ঘাসফড়িং এর শ্রবণথলি ভাই টিম্পেনাম নামক পর্দা দ্বারা আবৃত থাকে। ভাই এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার মধ্যে ভুল করা যাবে না। সবাই একটু আমরা ফ্রেন্ডেনে মেনশন করি, দেখি আমার সামনে একটু সবাই ফ্রেন্ডেরকে মেনশন করার চেষ্টা করি। ঘাসফড়িং টপিকস না পড়ানো হচ্ছে, কারণ ঘাসফড়িংটা আমরা অনেকেই স্কিপ করে যাই এসএসসিতে, তাই বারবার বলবো। বাট ঘাসফড়িং এর কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের দিবে ভাই। পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে, ঘাসফড়িং এর মস্তকের পৃষ্ঠদেশে যে ত্রিকোণাকার অংশ তার নাম কি। সবাই একটা কথা বলি, আমরা জানি ঘাসফড়িং এর মস্তকের পিছনের দেশে একটা অংশ থাকে, সে ত্রিকোণাকার অংশ। সে ত্রিকোণাকার অংশের নাম কি, ভার্টেক্স, ফ্রন্স, জেনা, নাকি ক্লাইপিয়াস। সবাই একটা কথা বলি, ঘাসফড়িং এর মস্তকে যে পৃষ্ঠদেশে যে ত্রিকোণাকার যে অংশ থাকে, সে ত্রিকোণাকার অংশ নাম কি। সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করি। সে ত্রিকোণাকার অংশটার নাম হচ্ছে আমাদের হলো ভার্টেক্স। সে ত্রিকোণাকার অংশ নাম কি বলেন তো, ভার্টেক্স। ঘাসফড়িং এর মস্তকের পৃষ্ঠদেশে ত্রিকোণাকার অংশ নাম কি বলেন তো, অবশ্যই হলো ভার্টেক্স, ঠিক আছে। সবাই একটা কথা বলি। পরের কোশ্চেন দেখেন, ঘাসফড়িং এর মুখপাঙ্গের অংশ নয় কোনটা। একটু সবাই কথা বলবেন প্লিজ। ঘাসফড়িং এর মুখপাঙ্গের অংশ নয় কোনটা। ল্যাব্রাম, এটা অবশ্যই মুখপাঙ্গের অংশ। ম্যান্ডিবল, এটা আমাদের মুখপাঙ্গের অংশ। তারপর হচ্ছে আপনার ল্যাবিয়াম, এটা আমাদের মুখপাঙ্গের অংশ। তাহলে ঘাসফড়িং এর মুখপাঙ্গের অংশ কোনটা নয়, সবাই একটা কথা বলি। ঘাসফড়িং এর মুখপাঙ্গের অংশ না হচ্ছে যে ট্রোক্যান্টার। 34-এ অ্যান্সার হচ্ছে ভাই ডি। এই 34টা কোশ্চেন পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, এবং যার যার অবস্থান থেকে আমরা একটু টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি, গ্রুপে ক্লাসটা আমরা শেয়ার করি, একটু ফ্রেন্ডদেরকে ভাই মেনশন করি, কারণ এটা কিন্তু পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, এটা হলো পায়ের অংশ। ধন্যবাদ হিবিস্কাস রোজা সাইনেসিস। ওকে, পরের কোশ্চেন দেখেন, আসার মতো কোশ্চেন, খুব চুজি একটা কোশ্চেন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ গ্রাসহপার গিজার্ট। ঘাসফড়িং এর গিজার্টের কাজ কি, সবাই একটু কথা বলবেন। সবাই একটু কথা বলবেন, ঘাসফড়িং এর গিজার্টের কাজ কি বলেন। ঘাসফড়িং এর গিজার্টের কাজটা কি। খাদ্য পরিবহন না, খাদ্য পরিবহন ঘাসফড়িং গিজার্টের কাজ না। খাদ্য সঞ্চয় না, খাদ্য সঞ্চয় ঘাসফড়িং এর গিজার্টের কাজ না।
খাদ্য পরিপাক না, খাদ্য পরিপাকও কাজ না। তাহলে ঘাস ফড়িংয়ে গিজাটের কাজটা কি? অবশ্যই মাথা রাখবেন, ঘাস ফড়িংয়ে গিজাটের কাজ হলো খাবারকে চূর্ণ বিচ্ছিন্ন করা। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আসার মতো কোশ্চেন, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, প্রোক্টোডিয়াম এর অংশ 9 কোনটা? সবাই একটু কথা বলবেন, প্রোক্টোডিয়ামের অংশ 9 কোনটা? দেখেন, অংশ 9, ইলিয়াম প্রোক্টোডিয়ামের অংশ, কোলন প্রোক্টোডিয়ামের অংশ, রেকটাম প্রোক্টোডিয়ামের অংশ। তাহলে আপনারা কমেন্ট করেন প্রোক্টোডিয়ামের অংশ কোনটি নয়? অবশ্যই প্রোক্টোডিয়ামের অংশ 9 হচ্ছে ভাই গিজার্ট। দ্যাট মিনস 36 এর অ্যান্সার কত? 36 এর অ্যান্সার হচ্ছে আমাদের এ। ওকে, পরের কোশ্চেন দেখেন, যেটা আমাদের গুচ্ছতে 21-22 আসছিল। আমরা সবাই একটু কমেন্ট করার চেষ্টা করি। হামদে রাব্বি খুব সুন্দর অ্যান্সার করতেছো, মুশফিক আহমেদ মনিম অ্যান্সার করতেছো, বিক্রম সানা একটু আমরা সবাই ফ্রেন্ডের ধন্যবাদ, সুমাই ইসলাম শিমুকে। ওকে, সবাই একটু আমার ফ্রেন্ডকে মেনশন করি শেষ মুহূর্তে। পরের কোশ্চেন দেখেন, মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় একটি ঘাসফড়িং তার পুঞ্জাক্ষিতে কোন ধরনের প্রতিবিম্ব দেখতে পারে? যেটা গুচ্ছতে 21-22 কোশ্চেনটা আসছিল। একটা সন্ধ্যাবেলায় একটা ঘাসফড়িং সে কোন ধরনের প্রতিবিম্ব দেখতে পারে? আমি সবার কাছ থেকে এই কোশ্চেনের অ্যান্সারটা আশা করতেছি। বলেন কোন ধরনের? সে কি মোজাইক প্রতিবিম্ব দেখতে পারবে? সে কি সুপার পজিশন প্রতিবিম্ব দেখতে পারবে? সে কি সরল প্রতিবিম্ব দেখতে পারবে? নাকি সে জটিল প্রতিবিম্ব দেখতে? একটা জিনিস মাথায় রাখবেন, মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় একটি ঘাসফড়িং তার পুঞ্জাক্ষিতে যে প্রতিবিম্ব দেখতে পারে, সে প্রতিবিম্বটার নাম হচ্ছে সুপার পজিশন। অনেকে ভাবে যে ওভার পজিশন, না, তার নাম কি বন্ধু? সুপার পজিশন। তাহলে 37 এর অ্যান্সার হচ্ছে বি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবার আসার মতো কোশ্চেন, ঠিক আছে? পরের কোশ্চেন দেখেন, গংগ্লোবেট গ্রন্থি কার আছে? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি। বলেন গংগ্লোবেট গ্রন্থিটা কার আছে? ব্যাঙের আছে, হাইডার আছে, অক্টোপাসের আছে, নাকি তেলাপোকার আছে? এই গংগ্লোবেট যে গ্রন্থিটা এটা কার আছে? ব্যাঙের গংগ্লোবেট গ্রন্থি নাই, হাইডারও গংগ্লোবেট গ্রন্থি নাই, অক্টোপাসের না। ভাই তাহলে কার আছে? অবশ্যই নির্দ্বিধায় মাথা রাখবেন তেলাপোকার আছে। তাহলে 38 এর আনসার কত? 38 এর আনসার হচ্ছে আমাদের হচ্ছে যে বিডি, ঠিক আছে? গংগ্লোবেট গ্রন্থি কার আছে? গংগ্লোবেট গ্রন্থি যে শুধুমাত্র তেলাপোকার আছে, ঠিক আছে? পরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবার কাছে অ্যান্সার জানতে চাচ্ছি। ঘাসফড়িং এর প্রতিটা পুঞ্জাক্ষিতে কতগুলো ওমাটিডিয়াম থাকে? সবাই কমেন্ট করবেন প্লিজ। ঘাসফড়িং এর প্রতিটি পুঞ্জাক্ষিতে কতটা ওমাটিডিয়াম থাকে? 1000টি, 3000টি, 200টি, নাকি 2000? আমি এই কোশ্চেনের অপশনটা বলবো না, আমি সবার কাছ থেকে জানতে চাইবো, দেখি কে সবার আগে আপনারা অ্যান্সার করতে পারেন। দেখেন ঘাসফড়িং এর আমরা জানি পুঞ্জাক্ষিতে ওমাটিডিয়াম থাকে, বাট একটা পুঞ্জাক্ষিতে আসলে কয়টা ওমাটিডিয়াম থাকে? অবশ্যই মাথা রাখবেন, একটা পুঞ্জাক্ষিতে আপনার 200টার মতো ওমাটিডিয়াম থাকে। কয়শোটা ওমাটিডিয়াম থাকে? 200টা ওমাটিডিয়াম থাকে। 39 এর আনসার হলো ডি। সবাই ক্লিয়ার কিনা একটা কথা বলবেন? 39 এর আনসার হলো ডি। তাহলে ঘাসফড়িং এর প্রতিটি পুঞ্জাক্ষিতে কতটা ওমাটিডিয়াম থাকে? 200টা ওমাটিডিয়াম থাকে, ঠিক আছে? ওকে, সবাই একটু আমরা ফ্রেন্ডেরকে মেনশন করি। পরের কোশ্চেন দেখেন, ব্রাশ বর্ডার এটা কোথায় থাকে? এটা কি রেসপিরেটরি সিস্টেমে থাকে, নাকি আপনার এক্সক্রিটরি সিস্টেমে থাকে, নাকি ইন্সপিরেটরি সিস্টেমে থাকে, নাকি নার্ভাস সিস্টেমে থাকে? এই যে ব্রাশ বর্ডারটা আসলে আমাদের কোথায় থাকতেছে? অবশ্যই মাথায় রাখবেন, ব্রাশ বর্ডারটা আপনার এক্সক্রিটরি সিস্টেমে থাকে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ব্রাশ বর্ডারটা আমাদের কোথায় থাকে? রেসপিরেটরি সিস্টেমে ব্রাশ বর্ডার থাকে না, ইন্সপিরেটরি সিস্টেমও থাকে না, থাকতেছে কোথায় বলেন তো? আমাদের এক্সকিউটরি সিস্টেমে আমাদের ব্রাশ বর্ডার থাকতেছে। ওকে, 40 কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা? আমি যারা ক্লাস করতেছেন আমি সবার কাছে একটু কমেন্ট জানতে চাচ্ছি, 40 পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন। ধন্যবাদ বিক্রম সানাকে। এবং যারা আমরা ফ্রেন্ডের মেনশন করি না, আমরা দ্রুত আমরা ফ্রেন্ডের মেনশন করি। আজমির ইসলাম, তিথি রয়, মুশফিক আহমেদ, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনে চলে আসি। রুই মাছ, বলেন সবাই আমরা কথা বলবো, সবাই আমরা কথা বলবো। আচ্ছা, পরে আমরা কথা বলি। দেখেন রুই মাছের কোথায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে? যেটা গুচ্ছতে 23-24 আসছিল। সবাই একটু কথা বলবেন, হ্যাঁ সবাই একটু কথা বলবেন, সবাই একটু কথা বলেন। বলেন তো রুই মাছের কোথায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে? সবার কাছ থেকে আমি কমেন্ট জানতে চাচ্ছি। হেপাটিক ধমনী থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে, নাকি অন্তঃবাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে যুক্ত থাকে, নাকি বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী থেকে যুক্ত থাকে,
নাকি ডরসাল অ্যাওয়ার্টাতে যুক্ত থাকে? বলেন, রুই মাছের কোথায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যুক্ত থাকে? একদমই ঠোঁটে কিনারা রাখতে হবে। রুই মাছের অন্তবাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে। তাহলে রুই মাছের কোথায় আমাদের থাকতেছে? অবশ্যই 41 আনসার হবে বি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের কোশ্চেন দেখেন, এটা আমাদের গুচ্ছতে 22-23 আসছিল, আমরা সবাই একটু অ্যান্সার করব। রুই মাছের পটকা ও অন্ননালী সংযুক্ত হয় কোনটির মাধ্যমে? ফুলকার আকারের মাধ্যমে, ফুলকার সূত্রের মাধ্যমে, নিউমেটিক নালীর মাধ্যমে, নাকি ডেমি ব্রাঙ্কের মাধ্যমে? বলেন, রুই মাছের পটকা ও অন্ননালী সংযুক্ত হয় কিসের মাধ্যমে? অবশ্যই মাথায় রাখবেন, রুই মাছের পটকা আর অন্ননালীটা যুক্ত হচ্ছে আমাদের নিউমেটিক নালীর সাহায্যে। অলরেডি সঠিক অ্যান্সার করেছে আজমির ইসলাম, মোহাম্মদ হামদা রাব্বি। ওকে, সবাই একটু আমরা বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন করবো। হ্যাঁ, পরের কোশ্চেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। রুই মাছের হৃৎপিণ্ডকে কি নামে আখ্যায়িত করা হয়? বলেন সবাই, রুই মাছের হৃৎপিণ্ডকে কি নামে আখ্যায়িত করা হয়? ভেইন হার্ট, আর্টারি হার্ট, সাইনাস হার্ট, নাকি ক্যাপিলারি হার্ট? বলেন, রুই মাছের হৃৎপিণ্ডকে কি নামে আখ্যায়িত করা হয়? সবাই কথা বলে বলেন, রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা কি নামে আখ্যায়িত করব? বলেন, রুই মাছের হৃৎপিণ্ডতে কি নামে আখ্যায়িত? রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা ভেইন হার্ট নামে আখ্যায়িত করব। 43 অ্যান্সার হচ্ছে এ। রুই মাছের হৃৎপিণ্ডকে কি নামে আখ্যায়িত করব? ভেইন হার্ট নামে। ধন্যবাদ আজমির ইসলামকে। পরের কোশ্চেন দেখেন, সবাই একটু আমরা কোশ্চেনে অ্যান্সার করার চেষ্টা করব। রুই মাছের বায়ুথলি কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? দেখি কি অ্যান্সার করেন, বলেন। রুই মাছের, ধন্যবাদ মৌ হালদার, আজমির ইসলাম, ধন্যবাদ সাবরিনা। ওকে, পরের কোশ্চেন দেখেন, রুই মাছের বায়ুথলি কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? মানে বায়ুথলি যে আমাদের আছে, সে বায়ুথলিটা আমাদের কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? সবাই একটু অ্যান্সার করবেন, বলেন, রুই মাছের বায়ুথলি কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 2, 3, 4 না 5? সবাই কথা বলেন। অবশ্যই অনেকে বলতেছেন 3, অনেকে বলতেছেন 4 না। রুই মাছের বায়ুথলি কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, সবাই তো কমেন্ট করবেন। রুই মাছের বায়ুথলি কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? অবশ্যই মাথায় রাখবেন, রুই মাছের বায়ুথলি হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাই একটু কথা বলবেন। এবং যারা এখনো আমরা টাইমলাইন ক্লাসটা শেয়ার করি নাই, ফ্রেন্ডদেরকে মেনশন করে নেই, অতি দ্রুত আমার ফ্রেন্ড। আমি দেখতেছি অনেকে খুব সুন্দর আপনাদের রেসপন্স, নাহিদ পারভেজ, নিশান, শিমলা আক্তার, আজমির ইসলাম, হামদা রাবি, খুব সুন্দর। তো সবাই একটু আমার ফ্রেন্ডের মেনশন করবো, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, রুই মাছের অন্তবাহী ব্রাঙ্কিয়াল ধমনী কি? খুব এটা চুজি কোশ্চেন আমাদের গুচ্ছের জন্য ভাই। রুই মাছের অন্তবাহী ব্রাঙ্কিয়াল ধমনী আসলে কয় জোড়া? 3 জোড়া, 4 জোড়া, 8 জোড়া, নাকি 12 জোড়া? রুই মাছের অন্তবাহী ব্রাঙ্কিয়াল ধমনী আসলে কয় জোড়া? একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, রুই মাছের অন্তবাহী ব্রাঙ্কিয়াল ধমনী হচ্ছে ভাই 4 জোড়া। এই কিছু কোশ্চেন আসে আসলে আমাদের খুব প্যারা খায়, এর মধ্যে এই কোশ্চেনগুলো আমাদের খুবই প্যারা দেয় আপনাদের। বাট আমি এতটুকু বলবো যে আজকের ক্লাসে আমি যে কোশ্চেনগুলো পড়াচ্ছি এগুলোতে ভালো মতো আত্মস্থ করেন, ইনশাআল্লাহ গুচ্ছের মধ্যে বাড়িতে খুব ভালো একটা নম্বর ক্লিয়ার করতে পারবেন। রুই মাছের অন্তবাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা কয় জোড়া ভাই? অবশ্যই হলো 4 জোড়া, ঠিক আছে? এই কোশ্চেনের আনসারটা আমি হোপফুলি সবারই পারা উচিত, সবাই থোটে থাকা উচিত। কোশ্চেনটা কি ভাই? দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটা? যদিও এটা আমাদের সাধারণ জ্ঞানের পড়া, তারপর সাধারণ জ্ঞানের কোশ্চেনটা বাংলায় চলে আসছে। তো রুই মাছের দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কোনটা? সবাই অ্যান্সার করে দেখি। 46 অ্যান্সারটা কি হবে? সবাই কথা বলি, বলেন 46 অ্যান্সার কি? দেখি কি অ্যান্সার করতে পারেন সবার আগে। হ্যাঁ, ধন্যবাদ জান্নাতুল ফেরদৌসকে, আপনি সবার আগে অ্যান্সার করেছেন। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হচ্ছে ভাই হালদা নদী। দেখেন অনেকে পরীক্ষার মধ্যে কিন্তু নার্ভাসটাকে আমরা ঠিকমতো না রাখতে পারলে ভুল অ্যান্সার করে, জানেন সঠিক বা দাগাই ভুল, বাট এগুলো কিন্তু ভাই ভুল করা যাবে না, ঠিক আছে? তাই বারবার বলি আমার সাথে কমেন্ট করেন, আমার সাথে অ্যান্সার করেন, পড়াগুলো কিন্তু হয়ে যাবে। আচ্ছা, ওকে, পরের কোশ্চেন খুবই দেখি গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই অ্যান্সার করার চেষ্টা করব। মানব দেহে টায়ালিন সক্রিয় হয় কোনটির প্রভাবে? গুচ্ছতে 22-23 কোশ্চেনটা আসছিল, সবাই একটা কথা বলি, বলেন মানব দেহে টায়ালিনটা, সবাই একটা কথা বলবো আমরা, মানব দেহে টায়ালিনটা সক্রিয় হয় কোনটির প্রভাবে? বলেন, টায়ালিনটা আমরা সবাই জানি
লালারস থেকে দুটো এনজাইম বের হয়, দুটো এনজাইম বের হওয়ার মনে রাখার সূত্র হচ্ছে টম, ততে হচ্ছে টায়ালিন, মতে মল্টেস। কথাগুলো মন দিয়ে শুনবেন। টায়ালিন আর মল্টেস শুধুমাত্র শর্করা জাতীয় খাবারকে ভাঙতে পারবে। তারা মানবদেহে টায়ালিনটা কিন্তু নিষ্ক্রিয় থাকে, সে সক্রিয় হচ্ছে কোনটি প্রভাবে? মিউসিনের প্রভাবে না, মিউসিনের প্রভাবে সক্রিয়। সবাই একটু যার যার অবস্থান থেকে আমরা টাইমলাইন ক্লাসটা শেয়ার করি। লাইসোজাইম না, লাইপেজ না। তাহলে আপনারাই বলেন, ছাত্রদের সাথে আপনারাই বলেন, মানবদেহে টায়ালিন সক্রিয় হচ্ছে কোনটির প্রভাবে? ভাই একদম ঠোঁটের কিনারে থাকতে হবে। মানবদেহে টায়ালিনটা সক্রিয় হচ্ছে ভাই ক্লোরাইডের প্রভাবে। অনেকে আমরা ভুল অ্যান্সার দিচ্ছি, বাট আমি বারবার এর জন্যই বলি ক্লাসটা সবাই করেন, ক্লাসটা করলে কিন্তু আপনাদের অনেক দূর আপনারা আগে যাবেন। তাহলে মানবদের টায়ালিন সক্রিয় হচ্ছে কিসের প্রভাবে? অবশ্যই ক্লোরাইডের প্রভাবে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখি, মুখ গহ্বরে নিম্নের কোন খাদ্যটি পরিপাক ঘটে? এই যে মুখটা আছে না, এই মুখটার মধ্যে কোন ধরনের খাদ্যের পরিপাক ঘটে? ভিটামিন, প্রোটিন, আমি খাবো না, ভিটামিন, প্রোটিন, লিপিড নাকি কোনটি নয়? সবাই কথা বলি। মুখ গহ্বরে আমরা একটা কথা কিন্তু জানি, মুখ গহ্বরে আমাদের শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে। তা মুখ গহ্বরে কোন খাদ্যটি পরিপাক ঘটে? এখানে কি ভাই শর্করা আছে কোনো অপশন? নাই তো। ভিটামিন তো মুখ গহ্বরে পরিপাক হবে না, প্রোটিনও পরিপাক হবে না, লিপিডও পরিপাক হবে না। তা 48 অ্যান্সার কি হবে? ধন্যবাদ হামদের আব্বিকে, সবার আগে আপনি অ্যান্সার করেছেন, মাশাআল্লাহ। মুখ গহ্বরে কোন খাদ্যটি পরিপাক ঘটে? কোনটি নয়। যদি শর্করা থাকতো এখানে তাহলে আমি শর্করা দেখা দেব, কারণ আমার সূত্র কি বলে? মুখ গহ্বরে শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্য পরিপাক হবে টায়ালিন আর মল্টেস নামক এনজাইমের প্রভাবে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে ভুল করা যাবে না। ঠিক আছে, সবাই একটু যার যার অবস্থান থেকে আমার ফ্রেন্ডদেরকে মেনশন করি, দেখি কে কত বেশি আমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে। ধন্যবাদ ইসলাম হাসান বাঁধনকে। আচ্ছা ওকে, কে না জানি লেখছে যে স্যার খাইয়া নেন। রাব্বি এটা তোমার আইডি? কে লিখছে স্যার খাইয়া নেন? তোর আইডি এটা? হ্যাঁ মিয়া, আচ্ছা ওকে। পরের কোশ্চেন আমি চলে আসছি, 49 নম্বর কোশ্চেনটা দেখেন। মানুষের পাকস্থলী প্যারাইটাল হতে সবাই একটু অ্যান্সার করি, সবাই একটু কথা বলি আমরা। মানুষের পাকস্থলী প্যারাইটাল হতে কোনটি নিশ্চিত হয়? বলেন, নাইট্রিক অ্যাসিড, HCO3 নাকি HCl নাকি পানি? বলেন কোনটি নিশ্চিত? সবাই একটু কথা বলি আমরা। হ্যাঁ বলেন, 49 অ্যান্সার কি? মানুষের পাকস্থলী প্যারাইটাল থেকে কোনটি নিশ্চিত হচ্ছে? বলেন মানুষের পাকস্থলী প্যারাইটাল থেকে যে জিনিসটা নিশ্চিত হবে তার নাম হচ্ছে ভাই হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমি এতটুকু বলবো, এই কোশ্চেনটা আপনাদের গুচ্ছের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, ওকে। হ্যাঁ আতিকা ফাইজা, আমি তো অবশ্যই আপনার নাম নেই না স্যার, আমি স্টুডেন্ট। ওকে, সবাই একটু আমরা টাইমলাইন ক্লাসটা একটু শেয়ার করি, সবাই একটু যার যার অবস্থান থেকে আমার ফ্রেন্ডে মেনশন করি। দেখেন সবাই একটু কথা বলি, মানুষের পাকস্থলীর, সবাই একটু কথা বলি, অ্যান্সারটা সবাই করি। মানুষের পাকস্থলীর প্যারাইটাল হতে কোনটি নিশ্চিত হচ্ছে? বলেন তো ভাইয়া, নামগুলো একটু বললেন ভালো লাগে। ওকে, অবশ্যই ইসলাম হাসান বাঁধনে যে নাম তো বললাম, মানুষের পাকস্থলীর প্যারাইটাল হতে কোনটি নিশ্চিত হচ্ছে? সবাই তো কমেন্ট করি, কোনটি নিশ্চিত হচ্ছে বলেন তো? নিশ্চিত হয়। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, সবাই তোমরা কথা বলে সবাই অ্যান্সার করি। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা ওকে, ধন্যবাদ আতিকা ফাজিয়া, নাম তো পড়ি ভাই। ওকে, পরের কোশ্চেন দেখেন, আমরা 50 নম্বর কোশ্চেনে চলে আসছি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আজকে একেবারে সুপার ডুপার ক্লাসে 50 নম্বর কোশ্চেনে আমি চলে আসতেছি। তো যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইন ক্লাসটা আমরা শেয়ার করি নাই, আমরা দ্রুত টাইমলাইন ক্লাসটা শেয়ার করি। দেখেন, দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি? একটু সবাই কথা বলি, আমার কলিজা ভাই বোন সবাই কথা বলি। দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি? হিউমেরাস, ফিমার, এনামেল নাকি রেডিওয়ালনা? সবাই কথা বলে বলেন। ধন্যবাদ সিনথিয়া ইসলাম, সুমনা রায়, সবাই কথা বলি। দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি? দেহের সবচেয়ে কঠিন অংশের নাম হিউমেরাস না, দেহের সবচেয়ে কঠিন অংশের নাম ফিমার না, দেহের সবচেয়ে কঠিন অংশের নাম রেডিওয়ালনা না। তাহলে আমার কোশ্চেন হচ্ছে ভাই, দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি? এনামেল। এনামেলটা কোথায় থাকে কেউ বলতে পারবেন? এনামেলটা যে দাঁত আছে না, দাঁতে থাকে।
এনামেল কোথায় থাকে? এনামেলটা হচ্ছে ভাই দাঁতে থাকে, ঠিক আছে। ওকে, এনইউ এর জন্য ক্লাস নেন ভাই, অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য ক্লাস নিব, কোনো টেনশন নাই, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেন আমরা সবাই একটু অ্যান্সার জানতে যাচ্ছি। কানিস ফাতেমা উর্মি, ধন্যবাদ। ওকে, পরের কোশ্চেন দেখেন, সবাই একটু অ্যান্সার বলেন, হরমোন ক্ষরণকারী গ্রন্থি কোনটা? বলেন, সবাই কথা বলি, সবাই একটু অ্যান্সার করে বলেন তো, হরমোন ক্ষরণকারী গ্রন্থি কোনটা? দেখেন, লোবিউলকে আমাদের হরমোন ক্ষরণ করে না, লোবিউল কিন্তু আমাদের হরমোন ক্ষরণ করে না। মেডুলারি রশ্মিকে হরমোন, এটা তো ভাই রশ্মি, সাইনোসয়েড, এগুলো তো একটা তো হরমোন গ্রহণ করে না। তা হরমোন ভাই কে ক্ষরণ করতেছে বলেন তো? অবশ্যই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আচ্ছা, আমাকে কেউ কি আপনারা কি বলতে পারবেন বলেন তো ভাই, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, বলেন তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? একটু সবাই কথা বলেন, সবার কাছ থেকে অ্যান্সার জানতে চাচ্ছি, যে 200 ক্লাস করতেছেন কোশ্চেনে সবাই রিকল করেন, বলেন তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আসলে কোথায় থাকে? সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আমাদের হলো অগ্নাশয় থাকে, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন দেখেন, 52 নম্বর কোশ্চেনটা আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি। বলেন, একজন পূর্ণবয়স্ক পুরুষের প্রতিদিন কত ক্যালোরি শক্তির প্রয়োজন হয়? একটা পুরুষের তার প্রতিদিন কতটুকু পরিমাণে ক্যালোরির প্রয়োজন হবে? 2000, 2500, 3000 নাকি 3500? সবাই একটু আমরা কমেন্ট করে জানাই দিই ভাই। বলেন, একজন পূর্ণবয়স্ক পুরুষের প্রতিদিন কত ক্যালোরি শক্তির প্রয়োজন? সবাই একটু কথা বলবেন, যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন করেন না সবাই একটু ফ্রেন্ডে মেনশন করেন। বলেন, একজন পূর্ণবয়স্ক পুরুষের প্রতিদিন কত ক্যালোরি শক্তির প্রয়োজন? অবশ্যই মাথা রাখবেন, একজন পূর্ণবয়স্ক পুরুষের প্রতিদিন 2500 ক্যালোরি শক্তির প্রয়োজন। 52 অ্যান্সার কত ভাই? 52 অ্যান্সার বি। আমরা সবাই মিলে একটু দ্রুত ফ্রেন্ডে মেনশন করি সবাই। ওকে, পরের কোশ্চেন দেখেন, পরের কোশ্চেন, এটা খুবই একটা চুজি কোশ্চেন আমাদের গুচ্ছের জন্য। কোশ্চেনে কি দেওয়া আছে? তাড়াহুড়া করে খাবার খেলে কোনটি পরিপাকের সমস্যা হতে পারে? কেউ যদি খুব দ্রুত খাবার খায় তাহলে কোনটি পরিপাকে আমাদের সমস্যা হতে পারে? আমিষে, শর্করাতে, লিপিডে নাকি ভিটামিনে? কোনটি তাড়াহুড়া করে খাবার খেলে কোনটি পরিপাকের সমস্যা হতে? অবশ্যই মাথা রাখবেন, তাড়াহুড়া করে খাবার খেলে আমাদের শর্করা জাতীয় খাবার পরিপাকে সমস্যা হতে পারে। তাই আমি আবার বলতেছি, তাড়াহুড়া করে খাবার খেলে কোনটি পরিপাকের সমস্যা হতে পারে? অবশ্যই মাথা রাখবেন, তাড়াহুড়া করে খাবার খেলে আমাদের শর্করা পরিপাকে সমস্যা হতে পারে। ওকে, পরের কোশ্চেন দেখি, আমি সবার কাছ থেকে অ্যান্সার জানতে চাচ্ছি। কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে? সবাই একটু, আমরা যে কয়জনে ক্লাস করতেছি একটু ফ্রেন্ডে মেনশন করি সবাই, হ্যাঁ, যার যার অবস্থানকে ফ্রেন্ডে মেনশন করি, যার যার অবস্থান ক্লাসে শেয়ার দেবে, সবাই মিলে ক্লাসটা করি। 54 নম্বর কোশ্চেন, আমি আপনাদের সামনে অনেকগুলো কোশ্চেন আলোচনা করব। 54 নম্বর কোশ্চেন আলোচনা করতেছে, মানবদেহে পরিপাককারী কোন অংশে এনজাইম অনুপস্থিত? মানে এটার মধ্যে কোনটির মধ্যে আমাদের এনজাইম নেই? মুখ গহ্বরে, পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে নাকি বৃহদান্তে? বলেন, কোনটির মধ্যে আমাদের এনজাইম নেই? খুবই বেসিক একটা কোশ্চেন। বলেন, কোনটির মধ্যে আমাদের এনজাইম হচ্ছে অনুপস্থিত? একটা জিনিস দেখেন, মানুষের মুখ গহ্বরে অবশ্যই এনজাইম থাকে, এনজাইম অনুপস্থিত মানে এনজাইম নাই। সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন কোশ্চেনটা। এটার এনজাইম আছে, পাকস্থলীতে অবশ্যই এনজাইম আছে, ক্ষুদ্রান্তে অবশ্যই এনজাইম আছে, কিন্তু কোন অংশে এনজাইম আসলে নাই? হ্যাঁ, বৃহদান্তে কোনো এনজাইম হচ্ছে নাই। একটু আমরা দ্রুত সবাই অ্যান্সার করব, সবাই ফ্রেন্ডে মেনশন করব, ঠিক আছে। পরের কোশ্চেন দেখি, 55 নম্বর কোশ্চেন, খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আসার মতো কোশ্চেন। আমিষ জাতীয় খাদ্য পরিপাকে উৎসেচক কোনটা? মানে আমিষ জাতীয় খাদ্যকে ভাঙার জন্য কোন এনজাইমটা আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অ্যামাইলেস নাকি পেপসিন, লাইপেস নাকি মল্টোস? সবাই একটু কথা বলি, বলেন, আমিষ জাতীয়, বলেন সবাই একটু কথা বলি, আমরা আমিষ জাতীয় খাদ্য পরিপাকে উৎসেচক কোনটি? বলেন সবাই একটু কথা বলে দেখে, অ্যামাইলেস, পেপসিন, লাইপেস নাকি মল্টেস? অবশ্যই মাথা রাখবেন, আমিষ জাতীয় খাদ্য পরিপাকে উৎসেচক হচ্ছে আমাদের হলো পেপসিন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটা আপনাদের গুচ্ছে দিলেও দিতে পারে, ঠিক আছে ভাই। ওকে, সবাই একটু কথা বলি আমরা। পরের কোশ্চেন দেখেন, সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায় কোথায়? 1 গ্রাম ফ্যাটে, 1 গ্রাম প্রোটিনে, 1 গ্রাম মধুতে নাকি 1 গ্রাম, মানে 1 গ্রাম সবই নিলেন, কেউ ফ্যাট খেলো, কেউ প্রোটিন খেলো,
কেউ হানি খেলো, কেউ গ্লুকোজ খেলো, তো আপনি কোনটার মধ্যে সবচেয়ে বেশি শক্তি পাবেন একটু সবাই কথা বলবেন। দেখেন তো আপনি তিনটা খেলেন, কোনটির মধ্যে সবচেয়ে বেশি পাবেন শক্তি বলেন তো? অবশ্যই দেখেন 1 গ্রাম ফ্যাটে আমি সবচেয়ে বেশি কি পাচ্ছি বলেন তো? শক্তি পাচ্ছি। সবাই একটু কথা বলবেন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। যার যার অবস্থান থেকে আমার ফ্রেন্ডের ধন্যবাদ জান্নাতুল ফেরদৌসকে, সুমনা রয়কে, বিবি রাবেয়াকে, আজমির ইসলাম, মাশাআল্লাহ, ওকে খুব সুন্দর তোমাদের রেসপন্স। ওকে, পরে আমি চলে আসছি 57 নম্বর কোশ্চেন। সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করি। 57 নম্বর কোশ্চেনে দেখি কি দেওয়া আছে, সবাই একটু অ্যান্সার করবো। মানুষের পরিপাক তন্ত্রে কোন অম্ল তৈরি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড নাকি সাইট্রিক অ্যাসিড? বলেন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বা বেসিক কথা, সবাই পারা উচিত। পরিপাক তন্ত্র মানে কি? আমাদের পরিপাকের ভিতরে কি আসলে অ্যাসিডটা তৈরি হবে? আমাদের পরিপাকের ভিতরে কি অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে? না। পরিপাকের ভিতরে কি আমাদের ফসফরিক অ্যাসিড তৈরি হবে? না। পরিপাকের ভিতরে কি সাইট্রিক অ্যাসিড তৈরি হবে? না। তার পরিপাকের ভিতরে ভাই কি অ্যাসিড তৈরি হবে? অবশ্যই হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। পরিপাকের ভিতরে কি তৈরি হচ্ছে বলেন তো? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন 18 নম্বর কোশ্চেনটা, অ্যামাইলেজ এনজাইম কোথায় পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, আমাদের সাথে অলরেডি মৃদুল স্যার জয়েন করেছে, ধন্যবাদ মৃদুল স্যারকে। ওকে, পরের কোশ্চেন দেখেন, অ্যামাইলেজ এনজাইম কোথায় আসলে পাওয়া যাচ্ছে? মানে অ্যামাইলেজ এনজাইমটা আমরা কোথায় আছে? লালা রসে পাচ্ছি, অগ্ন্যাশয় রসে পাচ্ছি, আন্ত্রিক রসে পাচ্ছি, সবগুলোতে? সবাই কথা বলে বলেন, সবাই কথা বলি আমরা। এই কোশ্চেন আনসার সবাই করবেন, বলেন অ্যামাইলেজ এনজাইম আসলে আমরা কোথায় পাচ্ছি বলেন তো? অ্যামাইলেজ এনজাইম আমরা কোথায় পাচ্ছি? অবশ্যই মাথায় রাখবেন, অ্যামাইলেজ এনজাইম আমি কোথায় পাচ্ছি? সবাই একটু কথা বলি, বলেন অ্যামাইলেজ এনজাইম। দেখুন, অ্যামাইলেজ এনজাইম ভাই লাল রসে থাকে না, অ্যামাইলেজ এনজাইম আন্ত্রিক রসে থাকে না, অ্যামাইলেজ এনজাইম থাকতেছে কোথায় বলেন তো? অগ্ন্যাশয় রসে থাকতেছে। তাহলে অ্যামাইলেজ এনজাইম কোথায় থাকতেছে? সবাই কথা বলি, অগ্ন্যাশয় রসে থাকতেছে। একটু আমরা সবাই মিলে ক্লাসটা শেয়ার করি, যার যার অবস্থান থেকে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করার চেষ্টা করি। ওকে, পরের কোশ্চেন দেখেন, এপিনেফ্রিন হরমোন কোনটি আসলে সে কন্ট্রোল করে? যেটা গুচ্ছতে 2023-24-এ আসে একটা হরমোন আছে, সে বেসিক্যালি কাকে কন্ট্রোল করতেছে? গ্লাইকোজেনেসিসকে, গ্লুকোনিওজ। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রত্যেকটা জিনিসের টার্মগুলো আপনাকে জানতে হবে। গ্লাইকোজেনেসিস কি, গ্লুকোনিওজেনেসিস কি, গ্লাইকোজেনোলাইসিস কি, লাইপোজেনেসিস। একটা জিনিস মাথায় রাখবেন, জেনেসিস মানে হলো তৈরি করা, আর লাইসিস কথাটার মানে হচ্ছে ভাঙ্গন করা। আমার কোশ্চেন হচ্ছে যে এপিনেফ্রিন যে হরমোনটা আছে, সেই এপিনেফ্রিন যে হরমোনটা, সবাই কথা বলি আমরা, এপিনেফ্রিন হরমোনটা সে আসলে কোনটি নিয়ন্ত্রণ করে? একদমই মাথায় রাখবেন, এপিনেফ্রিন হরমোনটা সে যাকে নিয়ন্ত্রণ করে তার নাম হচ্ছে যে গ্লাইকোজেনোলাইসিস। তার নাম কি বলছি ভাই? গ্লাইকোজেনোলাইসিস। এপিনেফ্রিন হরমোনটা কোনটি নিয়ন্ত্রণ করতেছে? গ্লাইকোজেনোলাইসিস। 39-59 অ্যান্সার কত বলেন তো? সি। সবাই একটু আমরা ফ্রেন্ডদেরকে নিয়ে আসি ভাই, সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করি। পরের কোশ্চেন দেখেন, সবার এই কোশ্চেনটা পারা উচিত, যেটা 21-22-এ আসছিল। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আমাদের কোথায় থাকতেছে? পাকস্থলীতে থাকতেছে, লালা গ্রন্থিতে থাকতেছে, অগ্ন্যাশয়ে থাকতেছে, নাকি যকৃত থাকতেছে? দেখি কে সবার আগে আপনারা অ্যান্সার করতে পারেন 60 নম্বর কোশ্চেনটা। এটা কিন্তু খুবই পারা উচিত, এটা খুবই চুজি কোশ্চেন। বলেন। ধন্যবাদ ফাতামুজ জোহরা, রুকসানা, আতিয়া, সঞ্জিদা, তিথি। খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর ভাই। একটা কথা সবসময় বলি, মহান আল্লাহ পাক হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। হয়তোবা মহান আল্লাহ পাক আপনাদের জন্য গুচ্ছতে যারা ক্লাস করতেছেন সবাই আপনারা ভালো রেজাল্ট করবেন, আমি বিশ্বাস করি আপনাদের জন্য। তো একটু সবাই যার যার অবস্থান থেকে টাইমলাইনে ক্লাসটা আবার শেয়ার করি, একটু বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন করি। কোশ্চেনে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? অবশ্যই মাথায় রাখবেন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আমাদের অগ্ন্যাশয়ে থাকে। ধন্যবাদ বিক্রম সানাকে। ওকে, খুব সুন্দর, খুব সুন্দর। ওকে, ঠিক আছে, সবাই একটু ফ্রেন্ডে মেনশন। পরের কোশ্চেন দেখেন, 61 নম্বর কোশ্চেনে দেখেন কি দেওয়া আছে, বহিঃক্ষরা গ্রন্থি আসলে কোনটা? সবাই একটু অ্যান্সার করবেন। থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রেনাল নাকি অগ্ন্যাশয়? সবাই একটু রেসপন্স করে বলেন, বহিঃক্ষরা গ্রন্থি আসলে কোনটা? আমরা কিন্তু একটা কথা জানি। আচ্ছা, আমাকে একটু অ্যান্সার করবেন, একটু অ্যান্সার করেন তো আপনারা। সবাই একটু ক্লাসটা শেয়ার দিবেন, একটু ফ্রেন্ডে মেনশন করবেন, সবাই মিলে অ্যান্সার করবেন আমার সাথে। আচ্ছা বলেন তো, মানুষের দেহে কয় ধরনের মিশ্র গ্রন্থি আছে? আগে কোশ্চেনটা বুঝবেন, দেন অ্যান্সার করবেন। কোশ্চেনটা কি বলছি? মানুষের দেহে কয় ধরনের মিশ্র গ্রন্থি আছে? ক্ষয়যুক্ত যতগুলা গ্রন্থি আছে
সবগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি। কি কি ভাইয়া? অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়। আমাদের মিশ্র গ্রন্থি মানে কি? অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটো হিসেবে আমাদের কাজ করতেছে। জি আলহামদুলিল্লাহ, ভালো আছে, ধন্যবাদ। তো তাহলে বহিঃক্ষরা গ্রন্থি কি? অবশ্যই হচ্ছে অগ্নাশয় একটা বহিঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখি আমাদের কি দেওয়া আছে। 62 নম্বর কোশ্চেনটা, লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসে কি কি থাকে? আমি কিন্তু আপনাদের একটা সূত্র শিখিয়ে দিছি। লালারসে দুটি এনজাইম থাকে। মনে রাখার সূত্রটা হলো কি? ট আর ম, টম। কেন? এই জায়গায় আমাদের টায়ালিন নামক এনজাইম থাকে, এই জায়গায় আমাদের মল্টেস নামক এনজাইম থাকে, তাই না? তা আমার কোশ্চেন এখানে কি দেওয়া আছে? লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসে কি? সবাই একটু অ্যান্সার করেন। অবশ্যই আমাদের টায়ালিন থাকতেছে আর মল্টেস। ধন্যবাদ মৌরয়কে, মারুফ আহমেদকে, বিক্রম সানা আমার স্টুডেন্ট ছিল, ধন্যবাদ ভাইয়া। ওকে, ঠিক আছে, সবাই একটু আমার টাইমলাইনে ক্লাসে শেয়ার করে ফ্রেন্ডের মেনশন করে সবাই। ওকে, পরের কোশ্চেন 63 নম্বর কোশ্চেনটা সবারই পারা উচিত। 63 নম্বর কোশ্চেনটা সবারই পারা উচিত। কোনটিকে মানব দেহের ল্যাবরেটরি বলা হয়? খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। যকৃতকে, হৃৎপিণ্ডকে, ফুসফুসকে নাকি অগ্নাশয়কে? বলেন কোনটিকে মানব দেহের ল্যাবরেটরি? আমরা কিন্তু সবাই জানি মানব দেহের অর্গানিক ল্যাবরেটরি হচ্ছে যকৃত। কেন? কারণ এখানে 1500টারও বেশি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত। নম্বরটা কি বলছি ভাই? সবাই একটু নোট করে রাখেন। আমি কি বলছি? এখানে কয়টার বেশি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে? এই জায়গায় হচ্ছে আমাদের 500রও বেশি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে যকৃতে কতটার বেশি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে? 500 এর বেশি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে। এজন্য যকৃতকে আমরা কি বলি? অর্গানিক ল্যাবরেটরি বলি। পরের কোশ্চেন দেখেন, কোন খাদ্য উপাদানের পরিপাকের জন্য ইমালসিফিকেশনের প্রয়োজন হয়? একটু সবাই কথা বলবেন। কোনটির জন্য আমাদের কিসের প্রয়োজন হচ্ছে বলেন তো? ইমালসিফিকেশনের প্রয়োজন হয়। কোনটি ভাঙার জন্য আমাদের ইমালসিফিকেশন প্রয়োজন হয়? অবশ্যই মাথা রাখবেন, ইমালসিফিকেশনের প্রয়োজন হচ্ছে আমাদের স্নেহ জাতীয় খাবারকে ভাঙার জন্য। কোন জাতীয় খাদ্য উপাদানের জন্য ইমালসিফিকেশন প্রয়োজন হয়? অবশ্যই মাথা রাখবেন, ফ্যাট জাতীয় খাবার ভাঙার জন্য আমাদের কিসের প্রয়োজন হচ্ছে ভাই? ইমালসিফিকেশনের প্রয়োজন হচ্ছে। 64 আনসার হচ্ছে বি। না, অনেকে আমরা বলতেছি আমিষ না ভাই, আমাদের ফ্যাট জাতীয় মানে স্নেহ জাতীয় খাবারগুলোকে ভাঙার জন্য আমাদের ইমালসিফিকেশনের প্রয়োজন। যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইন ক্লাসে শেয়ার করি না, ফ্রেন্ডে মেনশন করি না, সবাই আমরা টাইমলাইন ক্লাসে শেয়ার করবো, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখি। বলেন কাফার কোষ কোথায় দেখা যায়? মানে কাফার যে কোষটা আছে, এই কোষটা আমরা কোথায় দেখতে পারবো? যকৃতে, অগ্নাশয়? আমরা কোথায় দেখতে পারবো? যকৃতে, অগ্নাশয়, ক্ষুদ্রান্তে নাকি বৃহদান্তে? বলেন তো। কাফার কোষ আমরা দেখতে পাচ্ছি হলো যকৃতে, অগ্নাশয় দেখা যায় না। কোথাও আমরা দেখতে পাচ্ছি কোথায়? যকৃতে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, অতিরিক্ত খাবার থেকে লিভারে যে সুগারটা আপনার সঞ্চয় হয়, সেই সঞ্চিত সুগারকে কি বলে? গ্লুকোজ বলে, ফ্রুক্টোজ বলে, গ্লাইকোজেন বলে, নাকি হচ্ছে সুক্রোজ বলে? সেটা অবশ্যই মাথা রাখবেন, সবার কাছ থেকে কমেন্ট করবেন। অতিরিক্ত খাবার থেকে আপনার লিভারে সঞ্চিত যে সুগার, সেই সুগারটার নাম কি? সেই সুগারটার নাম হচ্ছে ভাই অবশ্যই হচ্ছে আমাদের গ্লাইকোজেন। নাম কি বলেন তো? গ্লাইকোজেন, ঠিক আছে? ওকে, 67 নম্বর কোশ্চেন আমি চলে আসে। আচ্ছা, একটু কথা বলি, আপনারা 66 কোশ্চেন পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, একটু সবাই কথা বলবেন। যারা এখন পর্যন্ত ফ্রেন্ডের আমরা মেনশন করি নাই, আমরা দ্রুত ফ্রেন্ডের একটু মেনশন করব। সবাই একটু ফ্রেন্ডে আমরা মেনশন করব। যারা এখন এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু আমরা কথা বলবো, একটু কথা বলবো, সবাই আমরা কথা বলবো। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, লালা গ্রন্থিতে বিদ্যমান এনজাইমের নাম কি? বাচ্চা বন্ধুরা কথা বলো, লালা গ্রন্থিতে বিদ্যমান এনজাইমের নাম কি? কথা বলো বাচ্চা বন্ধুরা। এবং একটু বলো তো, তোমরা যে ভাইয়ার ক্লাসটা করতেছো সে ভাইয়ার নামটা কি? বলো, তোমরা যে ভাইয়ার ক্লাসটা করতেছো সে ভাইয়ার নামটা কি? একটু কমেন্ট বক্সে জানায় দাও, দেখি কে কে ভাইয়াকে চিনো আর কে কে ভাইয়াকে চিনো না। আচ্ছা, পরের কোশ্চেন দেখো কি দেওয়া আছে, লালা গ্রন্থিতে বিদ্যমান এনজাইমটার নাম কি? সবাই কথা বলো, লালা গ্রন্থিতে বিদ্যমান এনজাইমটার নাম কি? কথা বলো, লালা গ্রন্থিতে বিদ্যমান এনজাইমটার নাম কি? দেখো, লালা গ্রন্থিতে যে এনজাইম, একটা যে সবসময় মাথা রাখবো ভাই, ট্রিপসিন,
পেপসিন লাইম। লালা গ্রন্থিতে বিদ্যমান যে এনজাইমটা আছে সেই এনজাইমের নাম হচ্ছে আমাদের লাইসোজাইম এনজাইম। লালা গ্রন্থিতে বিদ্যমান যে এনজাইম আছে সেই এনজাইমটার নাম হচ্ছে লাইসোজাইম এনজাইম। ঠিক আছে, ওকে। 68 নম্বর কোশ্চেনটা আমরা যদি একটু কথা বলি, যকৃতের কোনটি বিপাকীয় কাজ নয়? একটু সময় কথা বলি, বলো যকৃতের কোনটি বিপাকীয় কাজ নয়? গ্লাইকোজেনেসিস, গ্লাইকোনিওজেনেসিস, লাইপোজেনেসিস নাকি প্লাজমোলাইসিস? মানে কোনটি আসলে কাজ নয়? যকৃতের বিপাকীয় কাজ নয় কোনটা? দেখো, গ্লাইকোজেনেসিস, হ্যাঁ অবশ্যই এটা আমাদের যকৃতের কাজ। গ্লাইকোনিওজেনেসিস, হ্যাঁ এটা আমাদের যকৃতের কাজ। লাইপোজেনেসিস, হ্যাঁ এটা আমাদের যকৃতের কাজ। তাহলে যকৃতের কাজ নয় কোনটা? অবশ্যই হলো প্লাজমোলাইসিস, কিন্তু আমাদের যকৃতের কাজ নয়। ধন্যবাদ সবাই। একটু আমরা ফ্রেন্ডে মেনশন করব ভাই, ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন দেখেন, অগ্নাশয় নিঃসৃত এনজাইম কোনটি নয়? সবাই কথা বলো, কোনটি অগ্নাশয় নিঃসৃত এনজাইম নয়? ট্রিপসিন, লাইপেজ, রেনিন নাকি অ্যামাইলেজ? বলো। অগ্নাশয় নিঃসৃত এনজাইম ট্রিপসিন, অগ্নাশয় নিঃসৃত এনজাইম লাইপেজ এনজাইম অ্যামাইলেজ। তাহলে অগ্নাশয় নিঃসৃত এনজাইম নয় কোনটা ভাই? বলো তো, অগ্নাশয় নিঃসৃত এনজাইম নয় হচ্ছে ভাই রেনিন। ঠিক আছে, এরপর দেখো নিচের কোনটি সক্রিয় এনজাইম? সবাই একটু কথা বলি, কোনটি সক্রিয় এনজাইম? পেপসিনোজেন, ট্রিপসিনোজেন, প্রোরেনিন, কার্বক্সি পেপটাইডেস। 70 নম্বর অ্যান্সারটা কি হবে? আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, মানে কোনটি আসলে সক্রিয় এনজাইম। দেখো ভাই একটু, পেপসিনোজেন এটা কিন্তু নিষ্ক্রিয় এনজাইম, এটা কিন্তু প্রভাবে পেপসিন হচ্ছে, ট্রিপসিনোজেন ট্রিপসিন হচ্ছে, প্রোরেনিন রেনিন হচ্ছে। তো আমার কোশ্চেন হচ্ছে যে কোনটি সক্রিয় এনজাইম? অবশ্যই মাথা রাখবা কার্বক্সি পেপটাইডেসটা হচ্ছে আমাদের সক্রিয় এনজাইম। তো সবাই যার যার অবস্থান থেকে আমরা একটু শেষ সময় ক্লাসটা একটু ফ্রেন্ডে মেনশন, সবাই আমরা ফ্রেন্ডে মেনশন করব। আচ্ছা, পরে আমরা সবাই একটু মেনশন করি, আমরা সবাই ক্লাসটা করো ভাই। আমি একটা জিনিস বিশ্বাস করি, যারা ক্লাসটা করবা তারা কিন্তু গুচ্ছতে অনেক বেশি ভালো করবা। একটা জিনিস মাথায় রাখবা, গুচ্ছতে যদি বায়োলজিতে ভালো নম্বর ক্যারি না করতে পারো ভাই, অনেক তোমরা পিছায় যাবা। ঠিক আছে, ওকে। সবাই একটু কথা বলে দেখো কি দেওয়া আছে। গ্লুকোনিওজেনেসিসটা আসলে কোথায় সংঘটিত হচ্ছে? গ্লুকোনিওজেনেসিস কি যকৃতের পাকস্থলীতে সংঘটিত হয়? না। ফুসফুসে সংঘটিত হয়? না। হৃৎপিণ্ডে সংঘটিত হয়? না। তাহলে গ্লুকোনিওজেনেসিসটা কোথায় আমাদের সংঘটিত হচ্ছে? অবশ্যই মাথা রাখবা ভাই, যকৃতে সংঘটিত হচ্ছে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখো ভাই, ধন্যবাদ সময় ইসলাম শিমুকে, খুব সুন্দর রেসপন্স ভাই তোমার। অশর্করা থেকে শর্করা সৃষ্টির প্রসেসটাকে আমরা আসলে কি বলবো? মানে অশর্করা থেকে শর্করা হচ্ছে এই সৃষ্টির প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? সবাই একটু আমরা কমেন্ট করি। গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনেসিস, গ্লুকোজেনেসিস নাকি গ্লাইকোলাইসিস? আসলে আমরা কি বললাম? অশর্করা থেকে শর্করা তৈরি যে প্রক্রিয়া সেটাকে আমরা অবশ্যই বলবো গ্লুকোজেনেসিস বলবো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চুজি কোশ্চেন ভাই আমাদের গুচ্ছের জন্য, সবারই কমেন্ট করা উচিত। অশর্করা থেকে শর্করা সৃষ্টির প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? গ্লুকোজেনেসিস। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, 73 নম্বর কোশ্চেন সবারই পাওয়া উচিত। টাইলিন আমরা কোথায় পাই? রক্তরসে পাই, পিত্তরসে পাই, সিকামে পাই না কোথায় পাই? বলো ভাই, বলো। টাইলিন আমরা পাই অবশ্যই লালারসে পাই। পরের কোশ্চেন দেখো, মুখ গহ্বরে জটিল শর্করা মল্টোজে পরিণত হয় কোন এনজাইমের প্রভাবে? এই কোশ্চেনটা কিন্তু আমাদের গুচ্ছের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলো, মুখ গহ্বরে শর্করাটা মল্টোজে পরিণত হচ্ছে কোন এনজাইমের প্রভাবে? টাইলিনের প্রভাবে, মল্টোজের প্রভাবে, রেনিনের প্রভাবে নাকি পেপসিনের প্রভাবে? সবার কাছ থেকে আছে। মুখ গহ্বরে জটিল শর্করাটা মল্টোজে পরিণত হচ্ছে যে এনজাইমটা প্রভাবে, সে এনজাইমের নাম কি? একদম ঠোঁটের কিনারা রাখতে হবে ভাই। সে এনজাইমের নাম কি বলো তো? সে এনজাইমের নাম হচ্ছে টাইলিন। খুব সুন্দর, সুমন আকন্দ, আজমির ইসলাম আতি, খুব সুন্দর। সবাই একটু আমরা ফ্রেন্ডে মেনশন করি ভাই। পরের কোশ্চেন দেখো, অগ্নাশয়ের রস আসলে কোনটা নয়? ট্রিপসিন, লাইপেজ, টাইলিন নাকি মল্টোজ? কোনটি আমাদের অগ্নাশয়ের রস নয়? সবাই একটু কথা বলে বলো, অগ্নাশয়ের রস কোনটি নয়? বলো, ট্রিপসিন, লাইপেজ, মল্টোজ তিনটাই আমাদের অগ্নাশয় রস, কিন্তু টাইলিন কিন্তু আমাদের অগ্নাশয় রস নয়। তাহলে অগ্নাশয় রস কোনটি নয় ভাই? টাইলিনটা অগ্নাশয় রস নয়। ঠিক আছে, ওকে। সবাই একটু অ্যান্সার করো। ডায়াবেটিক রোগীকে ইনসুলিন দেওয়া হয় কি নিয়ন্ত্রণে? এটা সবারই পারা উচিত।
কেন আমি আসলে ডায়াবেটিক রোগীকে ইনসুলিন দিব বলো? এটা নর্মালি পারা উচিত সবাই। রক্তচাপ না, কোলেস্টেরল না, বিলিরুবিন না, অবশ্যই ডায়াবেটিস রোগীকে আমি ইনসুলিন কি জন্য দেবো ভাই বলো? সবাই কমেন্ট করো। ডায়াবেটিস রোগী এর জন্য ইনসুলিন দিব, গ্লুকোজটাকে কন্ট্রোল করার জন্য আমরা কি দিব ভাই? ইনসুলিন দিব। ঠিক আছে, ধন্যবাদ সাবিরাকে। ওকে, পরের কোশ্চেন দেখো, সবাই এটা পারা উচিত, সবাই পারা উচিত। প্রোটিন থেকে গ্লুকোজ, এখানে কিন্তু একটা টার্ম আছে ভাই, টার্মটা কি বলছে? তোমার প্রোটিন থেকে কি তৈরি হচ্ছে ভাই বলো, কথা বলো। গ্লুকোজ তৈরি হচ্ছে। প্রোটিন থেকে গ্লুকোজ যে তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? সবাই ধন্যবাদ নিয়ামতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। প্রোটিন থেকে গ্লুকোজ যে তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলবো বলতো? এটাকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলবো। ভাই এই টার্মগুলো ঠোঁটে কিনারায় তোমাদের থাকতে হবে। প্রোটিন থেকে গ্লুকোজ তৈরিকে আমরা কি বলবো? সবাই কথা বলো তো। গ্লুকোনিওজেনেসিস বলবো। সবাই কমেন্ট জানতে চাচ্ছি, সবাই কমেন্ট করো। যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন করো নাই, দ্রুত ফ্রেন্ডে মেনশন করো ভাই। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, রক্ত থেকে অতিরিক্ত গ্লুকোজ তুলে রাখে কে? এটাও কিন্তু খুব একটা চুজি কোশ্চেন আমাদের গুচ্ছের জন্য। বলো, রক্ত থেকে অতিরিক্ত গ্লুকোজ কে তুলে রাখবে? সে রক্ত থেকে তোমার অতিরিক্ত যে গ্লুকোজ, সে কে তুলে রাখতেছে? ফুসফুস, হৃৎপিণ্ড, পিত্তাশয় নাকি যকৃত? বলো, রক্ত থেকে অতিরিক্ত গ্লুকোজ আমাদের তুলে রাখতেছে কে বলো? রক্ত থেকে অতিরিক্ত গ্লুকোজ আমাদের তুলে রাখতেছে ভাই যকৃত। ঠিক আছে, 58 নম্বর কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবা। আমি সবার কাছ থেকে একটু কমেন্ট আশা করতেছি, এবং যারা এখন পর্যন্ত ফ্রেন্ডে মেনশন করো নাই, তোমরা অতি দ্রুত ভাই ফ্রেন্ডে মেনশন করো। আমি কিছু চাই না, ভাইয়া ক্লাস করো, ফ্রেন্ডে মেনশন করবা। ঠিক আছে, আচ্ছা আমি বারবার বলবো ভাই, বিএমআই টপিকসটা আমাদের গুচ্ছের জন্য সোমাস একটা হট টপিকস। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবা। বিএমআই মানে কি? বডি মাস ইন্ডেক্স। কোশ্চেন আমাদের এখান থেকে আমাদের দিবে। আচ্ছা, কোশ্চেন ভাই কি দেওয়া আছে? 79 নম্বর কোশ্চেনটা, কোনটি বিএমআই এর প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করে? বিএমআই বেশ কিছু নির্দেশক আছে যেটা আমাদের সে টার্মগুলো নির্দেশ করতেছে। তো বিএমআই প্রথম শ্রেণীর স্থূলতা কে নির্দেশ করবে? এ, বি, সি না ডি? বলো, প্রথম শ্রেণীর স্থূলতা কে নির্দেশ করে ভাই? প্রথম শ্রেণীর স্থূলতা আমাদের সূত্রটা হলো 30 থেকে 34.9 কেজি পার মিটার স্কোয়ার। তাহলে 79 নম্বর অ্যান্সার কত ভাই? 79 নম্বর অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, একজন স্বাভাবিক মানুষের বিএমআই, এটা একক বলছে, কত কেজি পার মিটার স্কোয়ার? মানে বিএমআই এককটা কত? একজন স্বাভাবিক মানুষের বিএমআই কত একক? একজন স্বাভাবিক মানুষের বিএমআই হওয়া উচিত 18.5 থেকে 24.9। এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস ভাই। একজন স্বাভাবিক মানুষের বিএমআই কত? সবাই একটু অ্যান্সার করো। 18.5 থেকে 24.9। একটু সবাই আমরা দ্রুত ফ্রেন্ডে মেনশন করব সবাই। পরিপাকে ক্রিয়াশীল সিক্রেটিন হরমোন কোথা থেকে খরিত হচ্ছে? এটা খুব চুজে একটা কোশ্চেন। পাকস্থলী থেকে খরিত হচ্ছে, ডিউডিনাম থেকে খরিত হচ্ছে, ইলিয়াম থেকে খরিত হচ্ছে নাকি অঙ্গাশয়? মানে পাকস্থলীতে যে হরমোনটা আছে, সে হরমোনটা আমাদের কোথা থেকে ক্ষরণ হচ্ছে? পাকস্থলী থেকে, ডিউডিনাম থেকে, ইলিয়াম থেকে না অঙ্গাশয়? সবাই একটু অ্যান্সার করো, আমি দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারতেছো। বলো, 81 নম্বর অ্যান্সারটা, পাকস্থলীতে যে আমাদের সিক্রেটিন যে হরমোনটা আছে, সে হরমোনটা ক্ষরণ হচ্ছে কোথা থেকে ভাই? ডিউডেনাম থেকে। এই কোশ্চেনটা কিন্তু আমাদের গুচ্ছের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, সবাই একটু আমরা ফ্রেন্ডে মেনশন করব। কোন হরমোন ক্ষুদ্রান্তে আমিষ শোষণ সে নিয়ন্ত্রণ করে? মানে কোন হরমোনটা কি করতেছে বলতো? আমিষ শোষণকে নিয়ন্ত্রণ। ইনসুলিন কে? কে আমাদের আমিষ? সবাই একটু কমেন্ট করো, সবাই একটু ফ্রেন্ডে মেনশন করো তো ভাই, সবাই ফ্রেন্ডে মেনশন করো। বলো, কোন হরমোন ক্ষুদ্রান্তে আমিষ শোষণ নিয়ন্ত্রণ করতেছে? 82 অ্যান্সারটা কি হবে? কোন হরমোন ক্ষুদ্রান্তে আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে? সবাই কথা বলো, কোন হরমোন ক্ষুদ্রান্তে আমিষ শোষণ নিয়ন্ত্রণ? অবশ্যই মাথা রাখবা, ক্ষুদ্রান্তে আমিষ শোষণ নিয়ন্ত্রণ করতেছে আমাদের থাইরক্সিন হরমোন। কি হরমোন? ধন্যবাদ ফাতেমা জোহরা, রুকসানা। একটু আমরা যে কয়জনে ক্লাস করতেছি সবাই বেশি না, মাত্র 15 জন করে ফ্রেন্ডে মেনশন করো। ওকে, পরের কোশ্চেন দেখো, গবলেট কোষ কোথায় থাকে? বলো,
গবলেট কোষটা কোথা? তিথি রয় একটু ফ্রেন্ডের আপনি মেনশন দিয়ে দেন সবাইকে। পরের কোশ্চেন দেখেন, গবলেট কোষ কোথায় থাকে বলেন? গবলেট কোষ কোথায় থাকে? যকৃতে, প্লীহাতে, রক্ততে নাকি ভিলাসে? বলেন যকৃত গবলেট কোষ কোথায় থাকে বলেন তো? গবলেট কোষ আমাদের ভিলাসে থাকতে। সবাই কথা বলি, গবলেট কোষ কোথায় থাকতেছে? গবলেট কোষ হচ্ছে আমাদের কোথায় থাকতেছে বলেন তো? যে গবলেট কোষ ভিলাসে থাকতেছে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখেন, এই কোশ্চেনগুলো জন্য পরীক্ষার মধ্যে ভুল করি। কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? যেটা গুচ্ছতে 23-24 কোশ্চেনটা আসছিল। কে রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করতেছে? অবশ্যই অবশ্যই মাথা রাখবেন, সেরাটোনিনটা রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত সে কি করে ভাই? হ্রাস করে। পরের কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু গুচ্ছতে 23-24 আসছিল, খুবই চুজি কোশ্চেন। এবার গুচ্ছতে আমাদের দিলেও দিতে পারে। কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে? কোন কোষ থেকে হিস্টামিন বের হবে? সবাই একটু কমেন্ট করো, বলো কোন কোষ থেকে আমাদের হিস্টামিন বের হচ্ছে? সবাই কথা বলবা। মনোসাইট থেকে, নিউট্রোফিল থেকে, লিম্ফোসাইট থেকে নাকি বেসোফিল থেকে? অবশ্যই অবশ্যই ঠোঁটের কিনারায় রাখতে হবে ভাই। হিস্টামিন নিঃসৃত হবে কোথা থেকে বলো তো? হিস্টামিন নিঃসৃত হচ্ছে আমাদের বেসোফিল থেকে হিস্টামিন নিঃসৃত হচ্ছে। পরের কোশ্চেন দেখো, রক্তকণিকা কালারফুল করার জন্য আমরা আসলে কি ব্যবহার করি? রক্তকণিকা কালারফুল করার জন্য আমরা ক্রিস্টাল ভায়োলেট না ব্যবহার করি না। আমরা কি মিথাইলিন ব্লু ব্যবহার করি? না, তা ব্যবহার করি না। আমরা কি স্যাফারিন ব্যবহার করি? না, তা ব্যবহার করি না। তা রক্তকণিকা রঞ্জিত করার জন্য আমরা লেসম্যান ব্যবহার করি। কোশ্চেনটা আসছিল 22-23 আসছিল। তাই এখন পর্যন্ত যারা আমরা ফ্রেন্ডের মেনশন করি নাই, ক্লাসটা শেয়ার করি না, সবাই একটু ক্লাসটা শেয়ার দিব, ফ্রেন্ডের দ্রুত মেনশন করব, সবাই অ্যান্সার করি। পরের কোশ্চেন দেখো, কোন ধরনের রক্তকণিকা? আমরা জানি যে রক্তের ভিতর 3 ধরনের রক্তকণিকা আছে, লোহিত, শ্বেত, অনুচক্রিকা। তো আমার কোশ্চেন হচ্ছে কোন ধরনের রক্তকণিকা আপনার অ্যান্টিবডি সে তৈরি করতেছে? সবাই একটু কথা বলি, কোন ধরনের রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? নিউট্রোফিল অ্যান্টিবডি তৈরি করে না, বেসোফিল অ্যান্টিবডি তৈরি করে না, ইওসিনোফিল অ্যান্টিবডি তৈরি করে না। ঠোঁটের কিনারায় মাথা রাখবেন, লিম্ফোসাইটগুলো সে শুধুমাত্র অ্যান্টিবডি তৈরি করতেছে। 37 অ্যান্সার কি বলেন তো? ডি। সবার আগে অ্যান্সার করেছেন তিথি রয়। ওকে, পরের কোশ্চেন দেখেন, রক্তরসে পানির পরিমাণ কত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবার কাছ থেকে আমি একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি। বলেন রক্তরসে পানির পরিমাণ কত? সবাই কথা বলি। আমরা জানি রক্তরস এর একটা নাম হচ্ছে প্লাজমা, যার কালার হচ্ছে হালকা হলুদ বর্ণ। এই রক্তরসে পানির পরিমাণ হচ্ছে, অবশ্যই মাথা রাখবেন, একবার ঠোঁটে কিনারা রাখবেন, রক্তরসে পানির পরিমাণ হচ্ছে 90 থেকে 92 ভাগ। রক্তরসে পানির পরিমাণ কত? 90 থেকে 92। পরের কোশ্চেন 89 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? পূর্ণবয়স্ক মানুষের পুরা রক্তে কতটুকু পরিমাণে আয়রন থাকে? সবারই পারা উচিত। একজন পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে কতটুকু পরিমাণে লৌহ থাকে? একজন পূর্ণবয়স্ক মানুষের রক্তে লৌহ থাকে হচ্ছে আমাদের 4 গ্রাম রক্ত থাকে। 89 অ্যান্সার কত বলেন তো? ডি। ঠিক আছে, ওকে। রক্ত জমাট বাঁধার জন্য আমাদের কোনটির প্রয়োজন নাই? আমাদের রক্ত জমাট বাঁধার জন্য কোনটির আসলে প্রয়োজন নাই? গ্লুকাগন, ফিব্রিনোজেন, অনুচক্রিকা নাকি প্রথ্রম্বিন? রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নাই? রক্ত জমাট বাঁধার জন্য ফিব্রিনোজেনের প্রয়োজন আছে, রক্ত জমাট বাঁধার জন্য অনুচক্রিকার প্রয়োজন আছে, রক্ত জমাট বাঁধার জন্য প্রথ্রম্বিনের প্রয়োজন আছে। কোশ্চেন কি দেওয়া আছে? রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নাই? অবশ্যই অ্যান্সার হবে গ্লুকাগন। ধন্যবাদ আতিয়া, সানজিদা, তিথি, আপনি সবার আগে অ্যান্সার করেছেন। ওকে, সবাই একটু আমরা ফ্রেন্ডের মেনশন করব। পরের কোশ্চেন দেখেন, যকৃতের আরবিসি হিমোগ্লোবিন ভেঙে কি সৃষ্টি হয়? সবাই একটু ধৈর্য সহকারে ক্লাসটা করবেন, 91 কোশ্চেনে কি দেওয়া আছে? আরবিসির হিমোগ্লোবিন ভেঙে সে আসলে কি তৈরি করে? আরবিসি হিমোগ্লোবিন ভেঙে সে আসলে কি তৈরি করে? সে বিলিরুবিন তৈরি করে, সে বিলিভার্ডিন তৈরি করতেছে। অবশ্যই অ্যান্সার হবে 91, অ্যান্সার হচ্ছে সি। পরের কোশ্চেন দেখেন, রক্ত জমাট বাঁধার উপাদান আসলে কোনটি নয়? ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, থ্রোমোপ্লাস্টিন, অ্যামিনো অ্যাসিড। কোনটি রক্ত জমাট বাঁধার উপাদান আসলে নয়? সবাই একটু কথা বলি, রক্ত জমাট বাঁধার উপাদান কোনটি নয়? সবাই কথা বলি, বলেন। দেখেন রক্ত জমাট বাঁধার উপাদান কোনটি নয়? আমাদের অনেকে ফিব্রিনোজেন বলবেন না। রক্ত জমাট বাঁধার উপাদান কোনটি নয়? রক্ত জমাট বাঁধার উপাদান কোনটি নয়? অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধার উপাদান নয়। রক্ত জমাট বাঁধার উপাদান ফিব্রিনোজেন, সবগুলো কিন্তু রক্ত জমাট বাঁধার উপাদান। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন আমরা সবাই অ্যান্সার করি। কোন রক্তকণিকা
জীবাণু ধ্বংসের জন্য দায়ী? সবাই একটা কমেন্ট করে বলেন, কোন রক্তকণিকা জীবাণু ধ্বংসের জন্য দায়ী? বলেন তো কোন রক্তকণিকা সে জীবাণুটাকে ধ্বংস করবে? লোহিত রক্তকণিকার কোনো ফাংশনে কিন্তু জীবাণু ধ্বংসের মধ্যে পড়ে না, কিন্তু ডব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা ও হচ্ছে প্লাটিলেটস, এই দুটা আমাদের সে কি করবে? জীবাণু ধ্বংসের জন্য হচ্ছে দায়ী। তাহলে অবশ্যই 93 আনসার কি হচ্ছে বলেন তো? ডি হচ্ছে, বি আর সি উভয় হচ্ছে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন, ব্যারো রিসিপ্টর কি? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, যেটা গুচ্ছতে 23-24 আসছিল। বলেন ব্যারো রিসিপ্টরটা আসলে কি? বলেন ব্যারো রিসিপ্টর কি? সবার কাছ থেকে আমি কমেন্ট জানতে চাই, আমি আশা করি সবারই এই কমেন্টটা পারা উচিত। ব্যারো রিসিপ্টর আসলে কি বলেন তো? জাক্সটাগ্লোমেরুলার কোষ? না। স্বয়ংক্রিয় স্নায়ুপ্রান্ত? না। প্যারাসিম্পেটিক প্রান্ত? না। অবশ্যই মাথা রাখবেন এটা সংবেদী স্নায়ুপ্রান্ত। কি বলছি ভাই? সংবেদী স্নায়ু। পরের কোশ্চেন, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে প্রসারণকে কি বলা হয়? সিস্টল, প্যারাস্টল, উভয় সত্য না কোনটা? বলেন হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে আমরা কি বলবো? সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে কি বলে? বলেন হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে কি বলে? সবাই কথা বলেন, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে কি বলে? অবশ্যই মাথা রাখবেন, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে আমরা অবশ্যই হলো ডায়াস্টল বলবো। ঠিক আছে ভাই, ওকে। সবাই তো 96 কোশ্চেনটা সবাইটা আনসার করি আমরা। সবাই একটু নড়ে চড়ে বসি, সবাই একটু ফ্রেন্ডে মেনশন করি আমরা, সবাই একটু কমেন্ট করবো। হ্যাঁ, অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে কোন প্রকোষ্ঠে পৌঁছায়? বলেন মানে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আপনার ফুসফুস থেকে সে কোন প্রকোষ্ঠে, মানে আমরা জানি প্রকোষ্ঠ 4টা আছে তাই না, বাট কোন প্রকোষ্ঠে পৌঁছাবে আমার এটা কোশ্চেন। বলেন কোন প্রকোষ্ঠে পৌঁছাবে? অবশ্যই মাথা রাখবেন, অক্সিজেন সমৃদ্ধ রক্ত সে ফুসফুস থেকে আপনার বাম অনিন্দে পৌঁছাবে। ঠিক আছে, হৃৎপিণ্ডের স্তর 9 কোনটা? সবাই একটু কমেন্ট করবেন। এপিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম না কেন্দ্রকার্ডিয়াম? বলেন হৃৎপিণ্ডের কোনটি আসলে স্তর নয়? কোনটা হৃৎপিণ্ডের স্তর নয়? বলেন হৃৎপিণ্ডের স্তর কোনটা নয়? সবাই একটু কথা বলি, হৃৎপিণ্ডের স্তর কোনটা নয়? দেখেন এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এই তিনটা হচ্ছে ভাই হৃৎপিণ্ডের স্তর। ধন্যবাদ আতিয়া, সানজিদা, তিথি মজুমদার, আতিকা, ফাইজা। ওকে, হৃৎপিণ্ডের স্তর না, পেরিকার্ডিয়াম নামক কিছু কিন্তু হৃৎপিণ্ডের স্তর নাই। তাহলে 97 অ্যান্সার কত ভাই? বি। ওকে, পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা কিন্তু খুবই চুজি কোশ্চেন আমাদের গুচ্ছের জন্য। কোশ্চেনটা কি দেওয়া আছে? অ্যাটিয়াম চক্রের স্থিতিকাল কত? সবাই একটু কমেন্ট করবা ভাই, বলো অ্যাটিয়াম চক্রের স্থিতিকাল কত? সবাই কমেন্ট করো। অ্যাটিয়াম চক্রের স্থিতিকাল হচ্ছে অবশ্যই ঠোঁটের কিনারায় এটা থাকা উচিত 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড। কি বলছি ভাই? অ্যাটিয়াম চক্রের স্থিতিকাল কত ভাই? 0.8 সেকেন্ড। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেনটা দেখো, হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয়? সবাই একটু কথা বলি, বলো হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা? সবাই একটু কথা বলি, সবাই একটু কমেন্ট করে দেখো হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলি আমরা? ডায়াস্টল, সিস্টল নাকি কোনটা? বলো হৃৎপিণ্ডের প্রসারণকে আমরা কি বলি? হৃৎপিণ্ডের প্রসারণকে আমরা কি বলি বলো? হৃৎপিণ্ডের প্রসারণকে আমরা কি বলি বলো তো? হৃৎপিণ্ডের প্রসারণকে অবশ্যই হচ্ছে আমরা ডায়াস্টল বলবো ভাই। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা চুজি কোশ্চেন। হৃৎপিণ্ডের প্রসারণকে আমি কি বলবো? হৃৎপিণ্ডের ডায়াস্টল। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেনটা দেখেন, আমরা কথা বলি ধমনীর প্রাচীরের স্তর সংখ্যা কত? সবাই কথা বলে বলেন ধমনীর প্রাচীরের স্তর সংখ্যা কত? বলো ধমনীর প্রাচীরের কয়টা স্তর আছে? 2টা, 3টা, 4টা নাকি 5টা? বলো ধমনী প্রাচীরের কয়টা স্তর আছে? বলো ধমনী প্রাচীর হচ্ছে আমাদের 3টা স্তর আছে। ধমনী প্রাচীরের কয়টা স্তর আছে? আমাদের 3টা স্তর আছে। ঠিক আছে, ওকে। ধমনী প্রাচীর 3টা স্তর আছে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখো, অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে? গুচ্ছতে আমাদের 22-23 কোশ্চেন অলরেডি আমি সেঞ্চুরি করে ফেললাম। 101 নম্বর কোশ্চেনে আমি চলে আসছি। 101 নম্বর কোশ্চেনে চলে আসতেছি, যেটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে? সবাই একটু আমি কথা বলি, সবাই কমেন্ট করবেন। 2022-23 কোশ্চেনটা আসছিল, সবাই কথা বলে বলেন তো অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে? বলেন অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে?
সবাই আমরা কমেন্ট করার চেষ্টা করি, বলেন অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে? হ্যাঁ 101 এর হচ্ছে সি। অ্যাডামস অ্যাপেল আমরা কোথায় দেখতে পাচ্ছি বলেন তো? শর্ট যন্ত্রে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাডামস অ্যাপেল দেখতে পাচ্ছি। শর্ট যন্ত্রে কি দেখতে পাচ্ছি আমরা? অ্যাডামস অ্যাপেল হচ্ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, অ্যানসার করবেন সবাই। তো মানুষের ট্রাকিয়া শাখাকে কি বলে? সবাই কথা বলি, মানুষের ট্রাকিয়া শাখাকে কি বলি বলেন তো? মানুষের ট্রাকিয়া শাখাকে আমরা কি বলবো? অবশ্যই হচ্ছে ব্রঙ্কাস বলবো। সবাই একটু ফ্রেন্ডে মেনশন করবো, ঠিক আছে? পরের কোশ্চেন দেখেন, ডান ফুসফুস কয়টি লোবিওলে বিভক্ত? অ্যানসার করেন সবাই। ডান ফুসফুস কয়টি লোবিওলে বিভক্ত? সবার কাছ থেকে আমি অ্যানসার জানতে চাচ্ছি, বলেন ডান ফুসফুস কয়টি লোবিওলে বিভক্ত? 8টি নাকি 10টি? অবশ্যই মাথায় রাখবেন, ডান ফুসফুস হচ্ছে আপনার 10টি লোবিওলে বিভক্ত, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, 104 নম্বর কোশ্চেন দেখেন। 104 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড, বলেন রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড কোন প্রক্রিয়ায় পরিবহন হয়? বলেন রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড, সবাই একটু কথা বলবো, রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড কোন প্রক্রিয়ায় পরিবহিত হয়? সবাই একটু অ্যান্সার জানতে চাই, বলেন। 104 নম্বর কোশ্চেনটা শেষ কোশ্চেনে বলতে চাই, সবাই একটু কথা বলি, রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড কোন প্রক্রিয়ায় যাচ্ছে? আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাই। রক্তের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড কোন প্রক্রিয়ায় যাচ্ছে? সবাই কথা বলবা। রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড আপনার কোন প্রক্রিয়া যাবে? অবশ্যই হচ্ছে আপনার বাইকার্বনেট যৌগ রূপে যাবে। দেখেন যদি আপনারা অ্যান্সারগুলো করেন না, আপনাদের জন্য কিন্তু অনেক হেল্প হবে। রক্তের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড কি প্রক্রিয়া যাচ্ছে? অবশ্যই হচ্ছে আপনার বাইকার্বনেট যৌগ রূপ। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের কোশ্চেন দেখেন, ডায়াফ্রাম সংকোচনের জন্য দায়ী কে? দেখি 105 নম্বর কোশ্চেনটা কে অ্যান্সার করতে হবে বলেন। ডায়াফ্রাম সংকোচনের জন্য দায়ী কে? সবাই একটু অ্যান্সার করবেন। ডায়াফ্রাম সংকোচনের জন্য দায়ী কে? বলেন ডায়াফ্রাম সংকোচনের জন্য দায়ী কে? অবশ্যই মাথা রাখবেন, ডায়াফ্রাম সংকোচনের দায়ী হচ্ছে ফ্রেনিক ধমনী, ঠিক আছে ভাই? ডায়াফ্রাম সংকোচনের দায়ী কে বলেন তো? ফ্রেনিক ধমনী। পরের কোশ্চেন দেখেন, মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমাদের গুচ্ছের জন্য, হ্যাঁ। ওটিসিস মিডিয়া সংক্রমণের দায়ী কে? 23-24 কোশ্চেনটা আসছিল, অবশ্যই মাথা রাখবেন। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, বানানগুলো কিন্তু ভুল করা যাবে না। তাহলে মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কে বলেন তো? স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে নিউমোনিয়া, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, রেডিয়াস আনলা, সবাই কথা বলি, দেখেন সবাই কথা বলি, বলেন রেডিয়াস আনলা। এই কোশ্চেন আমি অ্যান্সার করবো না, আপনারা সবাই অ্যান্সার করবেন। বলেন তো রেডিয়াস আনলা কোন উপাঙ্গিক কঙ্কালতন্ত্র অন্তর্গত? বলেন রেডিয়াস আনলা কোন উপাঙ্গিক কঙ্কালতন্ত্র অন্তর্গত? 107 নম্বর কোশ্চেনটা একটু অ্যান্সার করি আমরা, বলেন রেডিয়াস আনলা কোন উপাঙ্গিক কঙ্কালতন্ত্রের অন্তর্গত? অগ্রপথ, পশ্চাৎপথ, বক্ষ অস্থিচক্র না কোনটা? অবশ্যই মাথা রাখবা, রেডিয়াস আনলা কোন উপাঙ্গিক কঙ্কালতন্ত্র অন্তর্গত? অবশ্যই অগ্রপদে হচ্ছে আমাদের অন্তর্গত রেডিয়াস আনলা, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপর দেখেন পরের কোশ্চেন আমরা চলে আসতেছি। অ্যাসিটাবুলাম মানবদের কোন অংশে পাওয়া যায়? সবাই একটু অ্যান্সার করি আমরা, ধন্যবাদ ভোরের আলোকে, সবাই একটু অ্যান্সার করি। অ্যাসিটাবুলাম মানবদের কোন অংশে পাওয়া যায়? 108 নম্বর অ্যান্সারটা আমি সবার কাছে জানতে চাই, সবাই একটু অ্যান্সার করি। আমি শেষ মুহূর্তে একটু ফ্রেন্ডে মেনশন করি, এটা আমাদের লাস্ট কোশ্চেন আজকে। অ্যাসিটাবুলাম মানবদের কোন অংশে পাওয়া যায়? বলেন 108 নম্বর কোশ্চেনটা সবাই জানতে চাই, বলি অ্যাসিটাবুলাম আমরা কোথায় পাচ্ছি? সবাই অ্যান্সার করি। অ্যাসিটাবুলাম আমরা কোথায় পাচ্ছি? হ্যাঁ, অ্যাসিটাবুলাম আমরা অবশ্যই শ্রোণী অস্থিচক্রে পাচ্ছি। কোথায় পাচ্ছি ভাই? শ্রোণী অস্থিচক্রে পাচ্ছি, ঠিক আছে? ওকে, তো আজকে আমি যে কোশ্চেন কটা পড়ালাম, এই প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আমাদের হচ্ছে পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ভাই এগুলা। এই ক্লাসটা যদি আপনারা বারবার করেন, তাই বারবার বসে সবাই একটু টাইম নিয়ে ক্লাসটা শেয়ার দিয়ে রাখবেন, বারবার ক্লাসটা দেখবেন, ক্লাসটা দেখলে আপনারা এখান থেকে কিন্তু আমি বলবো যে কোশ্চেন আপনারা কমন পাবেন, ঠিক আছে? তো এতটুকু আমি বলবো ভাই, আমি দোয়া করি আপনাদের সবার জন্য, যারা ক্লাসটা করছেন বা করতেছেন শেষ পর্যন্ত, সবাই যাতে আমরা গুচ্ছতে ভাই একটা সিট আমরা যাতে নিশ্চিত করতে পারি ভাই। কারণ আমাদের ভাই দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের দেয়ালে পিঠ একেবারে ঠেকে গেছে ভাই, আমাদের আর কোনো উপায় নেই। শেষ মুহূর্তে বেশি বেশি করে মহান আল্লাহ পাকের কাছে চাইতে হবে, নামাজ পড়তে হবে, এবং একটু শেষ মুহূর্তে আমাদের বেশি বেশি মডেল টেস্টগুলো দিতে হবে। তাই যারা এখন পর্যন্ত আমাদের জয়কুলি জিএসটি গুচ্ছ মডেল টেস্ট বইটা সংগ্রহ করে নেই, তোমরা দ্রুত সংগ্রহ করে নিতে পারো।
ওখান থেকে বেশি বেশি করে তোমার মডেল টেস্ট দিবা। সবার জন্য শুভকামনা রইলো। জাস্ট এতটুকু কমেন্ট করো যে আমি 1-2 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে আজকের ক্লাসটা তোমাদের কার কিরকম লাগলো, কার কতটুকু হেল্পফুল হলো, একটু সবাই দ্রুত কমেন্ট করবা। সবাই একটু দ্রুত কমেন্ট করবো, আমি জাস্ট 1-2 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দিব। আজকের ক্লাসটা তোমাদের কতটুকু হেল্পফুল হলো, কার কতটুকু ভালো লাগলো, একটু সবাই কমেন্ট করবা। এবং সবাই আমার নাম ধরে সবাই একটু মেনশন, ইনশাআল্লাহ। ওকে, আদিব ইসলাম ইনশাআল্লাহ। ওকে ভাইয়া একটাই তো চাই, অবশ্যই একটাই তো চাই ভাই, তোমরা সবাই যাতে চান্স পাও। হ্যাঁ, সবাই যাতে চান্স পাও, তোমাদের পাপ্পু ভাই এতটুকুই চাই। অনেকে আমাকে চিনো, অনেকে আমাকে অফলাইনে দেখছো, অনেকে আমাকে বিভিন্ন ধরনের আমার পেইড বেসগুলোতে তোমরা দেখছো, অনেকে আমাকে চিনো না। তো আমাকে যারা চিনো সবাই একটু আমার নাম লিখে সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও নামটা কি। অনেকে আমাকে চিনো, অনেকে আমাকে অফলাইনে দেখছো, অনেকে আমাকে হচ্ছে যে আমার পেইড বেসগুলোতে তোমরা দেখছো। তো যারা আমাকে চিনো একটু সবাই কমেন্ট করবা ভাই। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু কমেন্ট করবা, একটু কমেন্ট করবা। হ্যাঁ, মীর মিফতাহুল দোয়া রাখবা, অবশ্যই ভাই, অবশ্যই দোয়া। আমি মনে করি তুমি চান্স পাবা, ঠিক আছে ইনশাল্লাহ। সবাই একটু কমেন্ট করবা, সবাই একটু কমেন্ট করবা। সেরা ভাই, ওকে ঠিক আছে, ধন্যবাদ ভাই। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো, আমি জাস্ট 1-2 মিনিটের মধ্যে কাজ শেষ করে দিব। সবাই একটু কমেন্ট করবা। হ্যাঁ অবশ্যই ক্লাস এরকম। ওকে, ধন্যবাদ। মিফতাহুল চৌধুরী আমার খুব পছন্দের একজন, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো।